ওকে, আমরা শুরু করে দিই তাহলে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা? নাম্বার থিওরি কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝছো? কারণ হচ্ছে প্রতিটা অনসাইট কন্টেস্টে নাম্বার থিওরির একটা বা দুইটা প্রবলেম থাকেই। আর অনলাইনে কিন্তু অনেক নাম্বার থিওরির প্রবলেম থাকে। তো এটা জানা হচ্ছে মাস্ট। আর নাম্বার থিওরি হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং টপিক, আর খুব কঠিন কিছু না। এটা জানলে আসলে আমরা সবাই প্রবলেম সলভ করতে পারবো আর কি। আহ, তো আচ্ছা, এখন বলো যে তোমরা সবাই কি প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার সম্পর্কে আইডিয়া আছে? প্রাইম নাম্বার কি আর কম্পোজিট নাম্বার কি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। প্রাইম নাম্বার হচ্ছে কোনগুলা? যেগুলা ধরো এক্স একটা প্রাইম নাম্বার তখনই হবে যখন ওয়ান আর এক্স ছাড়া অন্য কোনো নাম্বার ওই নাম্বারকে ভাগ করবে না। যেমন উদাহরণ হিসেবে বলা যায় 2, 3, 5, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার কোনগুলা? কম্পোজিট নাম্বার হচ্ছে যে ওয়ান আর ওই নাম্বার ছাড়াও যদি অন্য কোনো নাম্বার ওই নাম্বারকে ভাগ করে, তাহলে ওই নাম্বারটা হচ্ছে কম্পোজিট নাম্বার। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি 4, 6, 15, 24, এগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। তো এখন আমরা প্রাইম নাম্বার কিভাবে চেক করি? নর্মালি আমরা একটা ধরো নাম্বার এন নাম্বারের জন্য আমরা প্রাইম নাম্বারটা চেক করবো। যদি আমরা ব্রুট ফোর্স করি তাহলে হচ্ছে আমরা লুপ চালাবো আই সমান সমান 2 থেকে n-1 পর্যন্ত। এর আই 2 থেকে n-1 পর্যন্ত কোনো সংখ্যা যদি এন কে ভাগ করে, তার মানে কি এন অবশ্যই একটা প্রাইম নাম্বার না? এ জায়গা তো ক্লিয়ার সবাই? জি ভাই। এখন ঠিক আছে, এখন ধরো তোমাকে একটা প্রবলেমে তোমার অনেকগুলো প্রাইম নাম্বার জেনারেট করা লাগবে, বা বলতে হবে যে এক্স কি একটা প্রাইম নাম্বার, ওয়াই কি একটা প্রাইম নাম্বার, জেড কি একটা প্রাইম নাম্বার কিনা। তো এগুলা এখন তো আমি তো আর প্রতিবার লুপ চালায় চেক করতে পারবো না, কারণ হচ্ছে যদি আমি প্রতিবারে লুপ চালায় চেক করি তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। ঠিক আছে? বা তুমি ধরো একটা 10^12, এটা প্রাইম কিনা প্রাইম, এটা চেক করতে হলে যে আমি যে লুপটা চালাবো সেটা তো আসলে মানে অনেক টাইম লাগবে এটা আমার সলিউশন দিতে। তো এখানে আমরা একটা অ্যালগোরিদম ইউজ করব যে প্রাইম নাম্বার জেনারেট করার জন্য। ধরো 1 থেকে n পর্যন্ত সবগুলো প্রাইম নাম্বার জেনারেট করার জন্য একটা অ্যালগোরিদম হচ্ছে, সেটা হচ্ছে সিব অ্যালগোরিদম। এটা হচ্ছে খুবই একটা সিম্পল অ্যালগোরিদম। এটার মাধ্যমে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যে 1 থেকে n পর্যন্ত কোন কোন নাম্বার গুলো প্রাইম আর কোন কোন গুলা কম্পোজিট নাম্বার। ওকে, আচ্ছা এবার আমরা দেখাই। সাপোজ ধরো আমি ওকে, স্ক্রিন শেয়ার কি হয়েছে দেখো তো। জি ভাই, হইছে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যা বলছি সব তো ক্লিয়ার তোমরা, যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার কোনগুলা? জি ভাই। এক- আচ্ছা, এখন ধরো আমার 1 থেকে 30 পর্যন্ত কোনগুলো প্রাইম নাম্বার আর কোনগুলো কম্পোজিট নাম্বার এটা আমরা বের করব। এটা হচ্ছে আমরা সিভ অ্যালগোরিদমটা ইউজ করে বের করব। ঠিক আছে? তো ধরো এখানে আমি প্রথমে 1 থেকে 30 নাম্বার পর্যন্ত সব নাম্বার গুলো লিখছি। তো এই অ্যালগোরিদম প্রথমে আমার শুরু, এখন ওয়ান কিন্তু প্রাইমও না কম্পোজিট নাম্বারও না, এটা কিন্তু কোনোটাই না। ঠিক আছে? তাহলে আমরা ওয়ানটা হিসাবে রাখবো না। আমরা 2 থেকে 30 পর্যন্ত দেখবো যে কোনগুলা প্রাইম নাম্বার আর কোনগুলা কম্পোজিট নাম্বার। তো দেখি এখন দেখো প্রথমে কি আমরা আমরা 2 থেকে শুরু করব। দেখবো যে 2 এর জন্য 2 এর বড় কোন কোন সংখ্যাগুলোকে 2 ভাগ করতে পারে। 4, 4 কে 2 ভাগ করতে পারে, তাহলে আমি 4 কেটে দিলাম। তারপর দেখো 6, 6 কেও কিন্তু 2 ভাগ করতে পারে, তাহলে 6ও কেটে দিলাম। 8কেও কেটে দিলাম, 10কেও কাটা দিলাম, 12, 14, এভাবে আমার সব 2 এর মাল্টিপল যেগুলাকে 2 ভাগ করতে পারে সেগুলাকে আমরা কেটে দেব। কারণ হচ্ছে এগুলো হচ্ছে কখনোই প্রাইম নাম্বার হবে না, কারণ যে এগুলো তো 2 ডিভিজর হিসেবে আসেই। তাই এগুলোই আমরা প্রথমে কেটে দিলাম। আচ্ছা, এই জায়গা তো বুঝছো তোমরা নাকি, যে 2 দিয়ে কেন আমরা বাকি সব নাম্বারগুলো কেটে দিছি? জি ভাই। আচ্ছা,
এখন দেখবো যে পরের কোন নাম্বারটা আমরা এখনো কাটি নাই। থ্রি, থ্রি কিন্তু এখনো আমরা কাটি নাই, তাহলে থ্রিও কিন্তু একটা প্রাইম নাম্বার। কারণ থ্রি কাটিয়ে, থ্রি এর ছোট কোনো ডিভিজর যেটা একের বড় তিনকে ভাগ করতে পারে না, তাই তিন একটা প্রাইম নাম্বার। তো এবার দেখি তিন, তিন প্রাইমের জন্য তিনের বড় কোন কোন সংখ্যাকে তিন ভাগ করতে পারে। ছয়, ছয় ভাগ করতে পারে, ছয়কে অলরেডি অবশ্য দুই দ্বারা কেটে ফেলছি। নয়, নতুন একটা পাইলাম, তাই এটা কখনো প্রাইম হবে না, এটা কেটে দিলাম। তারপর বারো, বারো তো অলরেডি কেটে ফেলছি। 15, 18, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 24, 27, আর হচ্ছে 30। ঠিক আছে, তাহলে আমরা এখন কি জানলাম যে তিনও একটা প্রাইম, আর তিনের জন্য কিছু সংখ্যা কম্পোজিট হয়ে গেল। সেগুলো কি কি, যে 9, 15, 21, 24, 27, 30, যেগুলো তিনের মাল্টিপল আর কি। এবার দেখি তিনের পর কি আসছে, চার। কিন্তু দেখো চার কিন্তু প্রাইম না, চার অলরেডি দুই দ্বারা ভাগ করা যায়, তাহলে কি চার তো কেটে ফেলছে, তাহলে আমি আর চারের জন্য চেক করব না যে চারের বড় কোন কোন সংখ্যাকে চার ভাগ করতে পারে। কারণ চারের জন্য যেসব সংখ্যা, চার যেসব সংখ্যাকে ভাগ করে ওইগুলাকে দুইও ভাগ করে। দেখুন চার আটকেও ভাগ করে, দুইও কিন্তু আটকে ভাগ করে, তার মানে চারের জন্য আমার চেক করার দরকার নাই। ঠিক আছে, তো এর পরের সংখ্যা কি, পাঁচ। দেখো পাঁচ কিন্তু একটা প্রাইম নাম্বার, কারণ হচ্ছে কি পাঁচের ছোট কোনো সংখ্যা পাঁচকে ভাগ করতে পারে নাই। তাহলে পাঁচ যদি প্রাইম হয়, তাহলে এবার পাঁচের বড় কোন কোন সংখ্যাকে পাঁচ ভাগ করে এটা দেখি। 10, 15, এগুলো অলরেডি কেটে ফেলছি। 25, দেখো 25 একটা পাইছি যেটা প্রাইম না, সেটা হচ্ছে কম্পোজিট হয়ে গেল পাঁচের জন্য। আর 30, ঠিক আছে। তারপর কি ছয়, ছয় হচ্ছে প্রাইম না অবশ্যই, কারণ এটা কেটে ফেলছে অলরেডি আগেই। সাত, নতুন একটা প্রাইম পাইলাম, সেটা হচ্ছে সাত। তাহলে হচ্ছে সাতের জন্য কোন কোন গুলোকে ভাগ করা যায়, 14, 21, 28, অলরেডি যেগুলো আমি কেটে ফেলছি আগে, তো আর এগুলো নতুন করে আর কাটা দরকার নেই। আচ্ছা, তারপর আট, সেম ভাবে 8, 9, 10 এগুলো কোনোটাই প্রাইম না। 11 প্রাইম, 11-র জন্য হচ্ছে 22 কাটা যায়, যদিও 22 আগে কাটা পড়ছে। আহ তারপর 11 যদি প্রাইম, 12 প্রাইম না, 13 প্রাইম। তাহলে দেখো এখন দেখলে কিন্তু বুঝতে পারতেছি আমরা যে অলরেডি যেগুলো কাটা দরকার সেগুলো আমরা কেটে ফেলছি। তাহলে এখন আমরা যেগুলো প্রাইম নাম্বার 1 থেকে 30 পর্যন্ত সেগুলো জেনে ফেলছি। প্রাইম নাম্বার কোনগুলা, 2 একটা প্রাইম, 3 একটা প্রাইম, 5 একটা প্রাইম, 11 একটা, 13 একটা, 17 একটা, 19 একটা, 23। ওকে, এই যে। তো যেগুলো আমি লাল দিয়া করছি সেগুলো হচ্ছে আমি 1 থেকে 30 এর মধ্যে প্রাইম নাম্বার। তো এটা হচ্ছে মানে এই অ্যালগোরিদম ব্যবহার করে আমরা খুব সহজেই আহ, এক এক থেকে 30 পর্যন্ত প্রাইম নাম্বার বের করে ফেলতে পারছি। আচ্ছা, এখন কি তোমরা বুঝছো যে কিভাবে কোনগুলো প্রাইম নাম্বার কোনগুলো কম্পোজিট নাম্বার হয়েছে? জি ভাই। ওকে, তার মানে এটা তো আমি ছোট সংখ্যার জন্য দেখাইছি। তুমি এটা চাইলে 10⁶ বা 10⁷ পর্যন্ত সব প্রাইম নাম্বার গুলো তোমরা বের করে ফেলতে পারবা এই সিভ অ্যালগোরিদমের মাধ্যমে। আর এটা কমপ্লিসিটি হচ্ছে n log n অফ log n। ঠিক আছে, তো এখন যদি আমরা কোডটা দেখাই। কোডের ইয়া দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি ভাই। ওকে, ধরো একটা প্রাইম ফাংশন, এখানে আমি 1 থেকে n পর্যন্ত সবগুলা প্রাইম সংখ্যা জেনারেট করব। তাহলে কি হবে, প্রথম একটা আমরা ধরো বুলিয়ান নিলাম, বুলিয়ান একটা অ্যারে নিলাম। প্রাইম ধরো একটা ইয়ে রাখলাম। এখন ইনিশিয়ালি আমরা কি করব, যে সব ভ্যালু গুলো আমরা ট্রু করে রাখবো বুলিয়ান অ্যারেতে। 2 থেকে n পর্যন্ত সব ভ্যালু গুলো ইনিশিয়ালি আমরা ট্রু করে রাখবো। এবার আমরা একটা লুপ চালাবো 2 থেকে, কারণ আমরা দেখো এখানে কিন্তু আমরা 2 থেকে কাটা শুরু করছি, তার মানে 2, 3, 4, 5, তাহলে একটা লুপ চলবে 2 থেকে শুরু করে n পর্যন্ত। যখনই আমরা দেখবো যে
যে ভ্যালুটার মধ্যে আমরা এখন আসি ওই ভ্যালুটা ট্রু কিনা, যদি ওই ভ্যালুটা ট্রু থাকে তার মানে ওইটা হচ্ছে প্রাইম, আর ওইটার বড় যে মাল্টিপল গুলো আছে ওগুলো আমরা ফলস করে দিব। তাহলে ওকে, যদি ও আচ্ছা সরি, এবার ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা চেক করবো যদি প্রাইম আই সমান যদি ট্রু হয়, তার মানে কি এই আইটা এখনো কেউ কাটতে পারে নাই, আয়ের ছোট কোনো সংখ্যা, তাহলে এটা হচ্ছে প্রাইম। তাহলে এটা জন্য আমি চেক করবো যে আয়ের বড় কোন সংখ্যাগুলোকে আই ভাগ করতে পারে, সেটা অবশ্যই আই প্লাস আই থেকে শুরু হবে। ওইগুলাকে আমি কেটে ফেলবো, মানে ফলস বানাই দেবো। ঠিক আছে, আহ এটা হচ্ছে, তারপর দেখো টু এর জন্য এ লুপের মধ্যে ঢুকবে, কারণ টু তো ট্রু, এটাকে ফলস করতে পারে নাই। থ্রি এর জন্য হবে, ফোর এর জন্য হবে না, মানে জাস্ট এটাই কি আর হবে, যে মানে এখানে যেভাবে দেখেছি কাজটা হয়, কোডেও ঠিক সেভাবে কাজটা হয় আর কি। তারপর যদি এখন আমি দেখছো যে মানে এই অ্যালগরিদম ইউজ করে কিভাবে প্রাইম গুলো জেনারেট করতে পারি। হ্যালো। জি ভাই। আচ্ছা, কোডটা কিন্তু খুবই সিম্পল, তোমরা কি সবাই বুঝছো কোডটা? মানে আমি আবার বুঝাচ্ছি যদি কোনো জায়গায় কনফিউশন থাকে। কনফিউশন থাকলে বলো, আমি আবার বুঝাচ্ছি, খুবই সিম্পল কোড। ঠিক আছে, তাহলে আমি কারো তো কোনো কনফিউশন নাই, থাকলে বলো লাস্ট বারের মতো। ওকে, তাইলে তাহলে আমি ধরে নিলাম যে তোমরা সবাই জানো যে কিভাবে প্রাইম নাম্বার গুলো জেনারেট করতে হয়। তাহলে ঠিক আছে, তাহলে আমার প্রাইম এখন দেখো যে প্রতিটা নাম্বার, প্রতিটা নাম্বার কিন্তু কিছু প্রাইমের গুণফলের সমান হয়। যেমন ধরো 12। ওকে, আচ্ছা 12, 12 হচ্ছে কি আমার কি কি প্রাইম হিসেবে প্রকাশ করতে পারি 12কে? 2 গুণ 3। কারণ কি, কারণ হচ্ছে 12 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, তার মানে কি এটার মধ্যে কিছু প্রাইম অবশ্যই ডিভিজর হিসেবে থাকবে। আর আমরা যদি প্রাইম গুলাকে, ওই যে প্রাইম গুলো থাকবে ওই নাম্বারের মধ্যে, ওগুলো যদি আমি গুণ করি তাহলে আমরা 12 পাবো। এটা হচ্ছে এই যে এই প্রাইমের যে ইয়াটা সিকোয়েন্স, এটা সব নাম্বারের জন্য ইউনিক। ঠিক আছে, তারপর ধরো দেখাই আবার, আহ ধরো দেখাই হচ্ছে তোমাদেরকে আমি 36। 36 কি 2 গুণ, আচ্ছা, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, তো এই জায়গায় তো বুঝছো যে কম্পোজিট নাম্বার গুলা কিছু প্রাইম সংখ্যার গুণফলের সমান হবে। কারণ হচ্ছে গিয়া অবশ্যই কম্পোজিটের সমান, কম্পোজিট নাম্বার গুলা তো অবশ্যই কিছু ডিভিজর থাকবে প্রাইম গুলা। তো প্রতিটা কম্পোজিট নাম্বার যদি আমি কিছু প্রাইম হিসেবে বের করতে পারি, তাহলে এই এই ইনফরমেশনটা পরে আমরা ইউজ করতে পারবো অনেক জায়গায়। ধরো একটা নাম্বারে কতগুলা ডিভিজর আছে, বা একটা নাম্বার ডিভিজর গুলা সামেশন কত, সেটা আমরা ইজিলি এই প্রাইম গুলা বের করে জানতে পারি। ঠিক আছে, এবার ধরো আমরা ফ্যাক্টরাইজ করব, মানে হচ্ছে আহ, আচ্ছা ফ্যাক্টরাইজ সম্পর্কে তোমরা জানো কিছু, মানে আগে শুনছো এটা আমরা সম্পর্কে, একটা নাম্বারকে কিভাবে ফ্যাক্টরাইজ করা হয় বা ফ্যাক্টরাইজ করলে আসলে কি হয়? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাও একবার বলি। ধরো প্রথমে আছে আমরা প্রথমে প্রতিটা নাম্বারের, যদি একটা নাম্বার যদি আমরা সাম অফ ডিভিজর বের করতে চাই বা নাম্বার অফ ডিভিজর যদি বের করতে চাই, তাহলে ওই নাম্বারটা যদি আমরা ফ্যাক্টরাইজ করতে পারি, তাহলে আমরা খুব এফিশিয়েন্টলি ওই প্রবলেম গুলো সলভ করতে পারবো। ঠিক আছে,
তাহলে এবার দেখি যে একটা নাম্বারকে কিভাবে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। প্রথমে ধরা হইলো যে 24। 24 এর ফ্যাক্টরাইজ যদি করি তাহলে আমরা কি পাই? ওকে, 24 কে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 হচ্ছে একটা 24-এর একটা অবশ্যই প্রাইম ফ্যাক্টর। ও আরেকটা কথা, মানে একটা নাম্বারের মধ্যে যে প্রাইম গুলো থাকবে, একটা প্রাইম অনেকবার থাকতে পারে। যেমন এই 24 এ কিন্তু 2 হচ্ছে 3 বার আছে, কারণ হচ্ছে 24-কে 2 3 বার ভাগ করতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি যে 2 টু দি এটা লিখতে পারি। তাহলে এটা যদি আরো করি আমরা, যেহেতু 2 3 বার আছে, তাহলে আমরা কি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, গুণ হচ্ছে 3। এভাবে তো লেখা যায়, তাই নাকি? জি ভাই। ওকে, ঠিক আছে। তো তোমাকে যখন ধরো এখন বলা হইলো যে একটা বিশাল বড় নাম্বার 10 টু দি পাওয়ার 14 বা 10 টু দি পাওয়ার 13, ওই নাম্বার গুলার তুমি ওই নাম্বার গুলা তুমি জানতে চাচ্ছ যে ওই নাম্বারে কয়টা ডিভিজর আছে, বা ওই নাম্বারের ডিভিজর গুলা সামেশন কত। তো ওগুলা জানার জন্য তো তুমি আসলে প্রতিবার তো আর আমরা লুপ চালায় চেক করতে পারি না, কারণ হচ্ছে বিশাল বড় নাম্বার। তাহলে তখন আমাদের লুপ নর্মাল যদি ব্রুট ফোর্স চালায় যদি চেক করি, তাহলে ওটা কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। সো ওটা আমার প্রবলেমে টাইম লিমিট দিবে। এজন্য আমাদের কি করতে হবে, প্রথমে প্রাইম নাম্বার গুলো জেনারেট করতে হবে, তারপর ওই নাম্বারটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। ঠিক আছে, এখন আসি, যেহেতু আমরা বুঝতে পারছি যে প্রাইম ফ্যাক্টরাইজটা আসলে কিভাবে কাজ করে, যে কিছু প্রতিটা নাম্বারই আসলে কিছুটা প্রাইমের গুণফল হবে। এখন দেখা যাক যে কিভাবে আমরা প্রাইম নাম্বার গুলো দিয়ে কিভাবে একটা সংখ্যার নাম্বার অফ ডিভিজর আর সাম অফ ডিভিজর বের করতে পারি। ধরো 24, এখন 24-এ যদি আমি এখন নাম্বার অফ ডিভিজর যদি বের করতে চাই, 24-এর ডিভিজর গুলো কে কে, এগুলো আগে জেনে নিই। 1, 2, 3, 4, 6, 8, 12, 24। ওকে, এগুলা কি? এগুলা হচ্ছে 24 এর ডিভিজর। তো এখন তাহলে এখানে কয়টা ডিভিজর আছে চেক করি আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 8টা। তাহলে নাম্বার অফ ডিভিজর হচ্ছে 24 এর হচ্ছে 8টা। ঠিক আছে, এখন দেখো, এখন যদি আমি 24 এ প্রাইম ফ্যাক্টরাইজ করি, যেটা উপরে চাও আবার লিখে আরেকবার। আচ্ছা, তাহলে এবার আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করার পর তো এভাবে লিখতে পারি নাকি? লেখার পর এখন দেখো এখানে পাওয়ার কত আছে, 2 এর পাওয়ার কত, 3, আর 3 এর পাওয়ার কত এখানে, 1। তাহলে নাম্বার অফ ডিভিজের একটা ফর্মুলা আছে। যদি একটা নাম্বারকে ধরো দেখাচ্ছি এখানে, ধরো একটা নাম্বার যদি থাকে পি, এটা যদি আমরা কতগুলা প্রাইমের গুণফল হিসেবে প্রকাশ করি, যেমন P1 একটা প্রাইম, এটা পাওয়ার হচ্ছে কে, P2 আরেকটা প্রাইম, যেটা পাওয়ার হচ্ছে কে, আচ্ছা এটা দিকে K1, আর K2 আরেকটা যদি ধরি আমরা P3, এটা যদি পাওয়ার থাকে, সরি P3, আচ্ছা K2 তো 3। তাহলে এখন এটার নাম্বার অফ ডিভিজর হবে কে প্লাস 1। দেখো এখানে পাওয়ার কত, K1, তাহলে এখানে বসাবো কি আমি K1 প্লাস 1 গুণ, এখানে পাওয়ার পাওয়ার কত, K2, তাহলে K2 প্লাস 1 গুণ K3, তাহলে এখানে কি হবে, K3 প্লাস 1। ওকে, এটা হচ্ছে নাম্বার অফ ডিভিজনের ফর্মুলা। আমরা যদি প্রতিটা নাম্বারের প্রাইম ফ্যাক্টর বের করতে পারি, তাহলে আর প্রাইম ফ্যাক্টর যদি পাওয়ার গুলো আমরা জানতে পারি, তাহলে আমরা নাম্বার অফ ডিভিজর এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। তাহলে এখন দেখা যাক যে এখানে 2 এর পাওয়ার কত, 3, ঠিক আছে তাই না? তাহলে এখন আমরা কি লিখতে পারি, 3 প্লাস 1 গুণ 3 এর পাওয়ার কত না 1, তাহলে কি হবে 1 প্লাস 1 কত হয়,
তাহলে হবে 4 গুণ 2 সমান 8। আচ্ছা, এখন তো বুঝছো কিভাবে যে পাওয়ার দিয়ে আমরা নাম্বার অফ ডিভিজরটা বের করতে পারি। জি ভাই। আচ্ছা, এখন এখন তো তোমাদের জানতে চাও যে এটা কেন হচ্ছে, বা মানে কেন পাওয়ার গুলার গুণফল আসলে নাম্বার অফ ডিভিজর দেই। আচ্ছা, আমরা কিন্তু একটু আগে কম্বিনেটরিক্স ক্লাস করে আসছি, তাই না? এখানে কিন্তু আসলে আমাদের কম্বিনেটরিক্স এর থিওরিটাই আসলে লাগে যে নাম্বার অফ ডিভিজর বের করার জন্য। এখন দেখো, 24 24 যে ডিভিজর গুলো আছে, ওইগুলা যে প্রাইম ফ্যাক্টর বা ওইগুলা যে প্রাইম ফ্যাক্টর গুলো থাকবে, ওইগুলা 24 প্রাইম ফ্যাক্টরের সাবসেট হবে। তার মানে কি, দেখা যাক। এখন ধরো 2 এর যদি প্রাইম ফ্যাক্টর করি 2 হবে, 3 এর প্রাইম প্রাইম ফ্যাক্টর করলে 3, 4 এর হচ্ছে 2 গুণ 2, 5 এর হচ্ছে, সরি 5 হলে ডিভিশনে 6, 6 হচ্ছে 2 গুণ 3, 8 হচ্ছে 2 গুণ 2, আর 12 হচ্ছে। আচ্ছা, দেখছো এখন কি আমরা কি বের করলাম, যে প্রতিটা নাম্বারে প্রাইম, প্রতিটা ডিভিজরে প্রাইম ফ্যাক্টর করলাম। 2 এর প্রাইম ফ্যাক্টর বের করলাম 3, 4। এখন একটা জিনিস খেয়াল করো, যে এই প্রতিটা ডিভিজনের মধ্যে যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে বা যে প্রাইম সংখ্যাগুলো গুণ করলে এটা পাবো, এগুলা কি মানে এই 24-এর একটা ইয়া না, এইটার একটা সাবসেট না? ভালো করে দেখো এখানে। আচ্ছা, এখানে লিখি 24। তার মানে কি, এখানে দেখো যে প্রতিটা প্রাইম, প্রতিটা ডিভিজনের যে প্রাইম গুলা, সেটা কি 24 প্রাইমের ইয়ার মধ্যে, সাবসেটের মধ্যে পড়ে না? এ জায়গা তো ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে। তো এখন দেখো এখানে আমরা লিখতে, এর আরো মডিফাই করে কিভাবে লিখতে পারি, যে 2 টু দি পাওয়ার 1 গুণ 3 টু দি পাওয়ার 0, এটা লিখতে পারি। কারণ এখানে 3 টু দি পাওয়ার 0 সমান সমান কি 1 হয়, তাহলে গুণ করলে তো এটাই থাকে। আবার এটা যে লিখি আমরা, ওকে। দেখো প্রতিটার মধ্যে, যে দেখো এখানে 2 এর পাওয়ার কত, 1। আর এখানে 24-এ 2 এর হাইয়েস্ট পাওয়ার কত, 3। তাহলে 1 তো 3 এর চেয়ে ছোট। আবার আরেকটা দেখো, 3 এর জন্য 1, তাহলে এই 1 কি এখানেও 3 হচ্ছে 1 এর চেয়ে ছোট। তো প্রতিটা ডিভিজনের মধ্যে যে প্রাইম ফ্যাক্টর গুলো থাকবে, ওইগুলা যে পাওয়ার থাকবে, ওইটা অবশ্যই ওই মেইন সংখ্যার ওই প্রাইম ফ্যাক্টরের পাওয়ারের চেয়ে ছোট বা সমান হবে। কারণ কখনোই বড় হবে না। বড় যদি হয় তাহলে অবশ্যই ওই নাম্বারকে ভাগ করবে না। সাপোজ ধরো একটা 2 টু দি পাওয়ার 4 সমান কত, 16, এটা কি কখনো 24-কে ভাগ করবে? না ভাই। কারণ হচ্ছে এখানে 2 টু দি 4, যদি আমি এটা ভাগ দেই, এটা উপরে হচ্ছে 2 টু দি 3, তাহলে অবশ্যই এটা ভাগশেষে 0 হবে না কখনোই। তার মানে হচ্ছে প্রতিটা ডিভিজনের মধ্যে যে প্রাইমের পাওয়ার গুলা থাকবে, সেটা অবশ্যই এই মেইন সংখ্যা, যে সংখ্যা প্রাইম ডিভিজর গুলা বার করবে, ওই সংখ্যার মধ্যে ওই প্রাইমের যে পাওয়ার থাকবে, সেটা হচ্ছে ছোট হবে বা সমান হবে। দেখো 2 এর হাইয়েস্ট পাওয়ার কত, 3, তাহলে এখানে 3 এর বেশি কিন্তু হবে না। আবার 3 এর জন্য সেম কন্ডিশন। তাহলে আমরা আসলে কি বলতে পারি? বলতে পারে হচ্ছে যে একটা ডিভিজনের মধ্যে 2 কতভাবে থাকতে পারে। 2 টু দি পাওয়ার 0 থাকতে পারে, অথবা 2 টু দি পাওয়ার 1 থাকতে পারে, আর 2 টু দি পাওয়ার 2 থাকতে পারে, অথবা 2 টু দি পাওয়ার 3 থাকতে পারে না? একটা নাম, একটা 24 একটা ডিভিজনের মধ্যে। কারণ 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 3 হচ্ছে 2 এর হাইয়েস্ট পাওয়ার 24-এর মধ্যে। তো আমরা দেখতে পারি যে এখানে আসলে 2 টু দি পাওয়ার 3 পর্যন্ত এই জিনিসটা আসবে। আবার সেম ভাবে যদি আমরা 3 এর জন্য চেক করি, তাহলে একটা ডিভিজনের মধ্যে 3 কতভাবে থাকতে পারে, 3 টু দি পাওয়ার 0 হিসেবে, অথবা 3 টু দি পাওয়ার 1 হিসেবে।
তাহলে টোটাল কত উপায় দেখা যায়? এখানে হচ্ছে 4 আর এখানে 2, তার মানে কি 4 গুণ 2 সমান সমান কত হয়? 8। এটাই জাস্ট আমরা ফর্মুলা ইউজ করে বের করছি। আর এটা হচ্ছে প্রমাণ হচ্ছে এটাই যে কিভাবে কম্বিনেটরিক্স থিওরি বের করে আমরা নাম্বার অফ ডিভিজর বের করতে পারি। এই জায়গাটা কি বুঝছো? জি ভাই। ভাই হ্যাঁ, বলো বলো। হ্যালো। বুঝতে সমস্যা হলে হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, কারো যদি প্রবলেম থাকে বা বলতে যদি না পারো তাহলে চ্যাটে মেসেজ দিও, তাহলে কোশ্চেন ওইখানে দেখবো আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আমরা একটা বিশাল বড় সংখ্যা নিই, সাপোজ ধরো সাপোজ 180। 180 যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি বা এই প্রাইম গুলো যদি বের করি আর প্রাইমের পাওয়ার যদি জানি, তাহলে হচ্ছে এখানে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজ করার পর, সরি, ওকে, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজ করার পর আমরা বের করতে পারলাম যে 180-র মধ্যে 2 থাকে 2 টু দি পাওয়ার 2 হিসেবে, 3 থাকে 3 টু দি পাওয়ার 2 হিসেবে, আর 5 থাকে অবশ্যই 5 টু দি 1, মানে 1 হলে আর লেখা লাগে না আর কি, তাও লিখলাম বোঝার জন্য। তাহলে এটার কি হবে? নাম্বার অফ ডিভিজর হবে কত বলো? ভাই 18টা। ওকে, গুড। তাহলে 3 × 3 × 3 তারিখে 18টা। ওকে, তাহলে তো আমরা ধরে নিচ্ছি যে তোমরা বুঝছো। মানে কতগুলা প্রাইম নাম্বার থাকতে পারে একটা নাম্বারের মধ্যে? আচ্ছা, ঠিক আছে। একটা নাম্বারের মধ্যে প্রাইম সর্বোচ্চ যদি তোমার 20টা প্রাইম নাম্বার হয় তাহলে তোমার কিন্তু এটা ওভারফ্লো হয়ে যাবে। বুঝতে পারছো? ধরো 10⁶ এর মধ্যে একটা 10⁶ এর মধ্যে একটা নাম্বারের প্রাইম হাইয়েস্ট 6টা থাকতে পারে। দেখাই এখানে তোমাকে আমি। আহ ধরো আমি 6টা প্রাইম যদি থাকে, এখানে প্রাইম নাম্বার কয়টা আছে? 6টা। তাহলে এখানে এখন দেখো 6টা প্রাইমের গুণে কিন্তু আমরা 10⁵ এর বেশি হয়ে গেছে। যদি আমরা আরো কয়েকটা প্রাইম নাম্বার যদি গুণ করি, ধরো আমরা যদি আরো 17, 19, সরি 23, 31 যদি গুণ করি তাহলে নাম্বার অনেক বড় হয়ে যাবে। সো আর আমাদের যে প্রবলেম গুলো আসে ওগুলোর মধ্যে আসলে 10টা থেকে 20টার বেশি প্রাইম নাম্বার লাগে না আর কি। ঠিক আছে, 20টার বেশি প্রাইম নাম্বার তোমার জেনারেট করা মানে কখনোই পাবা না যে এমন কোনো নাম্বার যেটার মধ্যে 20টার বেশি প্রাইম নাম্বার আছে বা ওইটা প্রবলেমে আসছে। সো আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করে ইজিলি মানে জানতে পারবো যে নাম্বার অফ ডিভিজর গুলো কত কত হইতে পারে। এটা জাস্ট মানে এটা কম্বিনেটরিক্স জিনিসটা হচ্ছে তোমার কম্বিনেটরিক্স এর মতো থিওরি। ধরো তোমার সে 2⁵ আর ধরো একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজ করলে এরকম পাইলাম, তাহলে কি ধর দুইটা আমি রাখলাম, দুইটা স্পেস রাখলাম। এখানে 2 এর পাওয়ার কত ভাবে বসতে পারে? 0, 1, 2, 3 বা 4, মানে 4 ভাবে বসতে পারে। আর এখানে 3 কত ভাবে থাকতে পারে? 3⁵, 3⁵, 3⁵, তার মানে 3 ভাবে। তাহলে এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আমরা নর্মালি জেনে ফেলতে পারবো যে 12টা অবশ্যই প্রাইম নাম্বার থাকে, সরি 12টা নাম্বার অফ ডিভিজর 12টা। তো ওকে, তাহলে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো নাম্বার অফ ডিভিজরের ক্ষেত্রে, আমি অ্যান্সার দিব। আচ্ছা, নাই তাইলে। ওকে, তাহলে আশা করি সবাই নাম্বার অফ ডিভিজরটা ক্লিয়ার। এখন আমরা আসবো হচ্ছে সাম অফ ডিভিজর। ঠিক আছে, তো সাম অফ ডিভিজর হচ্ছে
সাম অফ ডিভিজরটা অনেকটা নাম্বার অফ ডিভিজনের মতোই, এখানেও তোমার প্রাইমের পাওয়ার লাগবে। আগে দেখি 24-এর যে ডিভিজর গুলো, সামেশন কত, 1+2+3। তাহলে এটার কত, সামেশন কত? 60। ওকে। তো সাম অফ ডিভিজর একটা ফর্মুলা আছে। সাম অফ এখন একটা জিনিস আগে তোমার একটা জিনিস সিম্পলিফাই করি। ধরো শুধু একটা নাম্বার যেটার মধ্যে শুধু প্রাইম একটাই থাকবে, 4। 4-এর মধ্যে কি ডিস্টিংক্ট প্রাইম কি একটাই না, শুধু 2 না? একটা প্রাইমই না, শুধু 2 আছে এখানে। আবার 8 যদি চিন্তা করি, 8-এ কি প্রাইম একটাই আছে, 2^3। আবার 27, 3^3। মানে কি এসব নাম্বারে কি প্রাইম একটাই আছে। তাহলে এবার চিন্তা করো 4-এর ডিভিজর গুলা কে কে? 1, 2, 4। তো 1 কে আমরা কি হিসেবে লিখতে পারি? 2^0, 2^1। এখানে লিখে আবার 1 কে আসলে লিখতে পারি 2^0, 2 কে লিখতে পারি 2^1, আর 4 কে লিখতে পারি 2^2। তাহলে আমরা কি দেখতে পাই যে একটা নাম্বার যেটার মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজ করে শুধু একটাই প্রাইম পাবো, ওই নাম্বার যে ডিভিজর গুলো থাকবে ওগুলো তো একটা প্রাইম থাকবে, আর ওইটার মধ্যে ওই প্রাইমটাই থাকবে। হয়তো পাওয়ার কম হবে বা সমান হবে, নাকি? এটা তো ক্লিয়ার সবাই যে একটা প্রাইমের জন্য কিভাবে আমার ডিভিজর গুলো তো একটা প্রাইম থাকতেছে। জি ভাই। তাহলে এখন চিন্তা করো যে এই নাম্বারের জন্য আমার সামেশনটা কি আসলে, মানে আমার চিন্তা করো 4-এর যে ডিভিজর গুলো আছে 1+2+4, এটা 7 না? এটা আমরা কিভাবে লিখতে পারি যে 2^0, এটা লিখতে পারি না 2^0, 1 সমান সমান, তারপর প্লাস আবার 2 সমান সমান কি 2^1 লিখতে পারি। আর 4 সমান সমান কি 2^2 লিখতে পারি। তাহলে কি, আচ্ছা এখন দেখছো যে কিভাবে আহ, আচ্ছা এই এই ফর্মুলাটা কি তোমাদের কারো চেনা চেনা লাগতেছে? এটা কিসের একটা ফর্মুলা হইতে পারে বা কিসের একটা ইকুয়েশন হইতে পারে? হ্যাঁ, বুঝি না, আরেকবার বলো। ভাই কম্বিনেটরিক্স না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না এখানে তোমার আসলে এখানে আছে দ্বিপদী ফর্মুলা, বাইনোমিয়াল কোফিশিয়েন্ট। এটা কম্পিউটারিক্স এর মধ্যে পড়ে, কিন্তু এটা তোমাদের শেখানো হয় না আর কি। এটা একটু মানে উপর লেভেলের আর কি টপিক। তো এটা আরো উপরে, তোমার আরো বড় পরে আর শিখবা আর কি এটা, এই জিনিসটা। তো হচ্ছে দেখো, আমরা যদি একটা থাকে, আমরা ইন্টারে পড়ে আসছি যে আহ একটা যদি নাম্বার থাকে যে x⁻0 প্লাস x⁻1, x⁻2 প্লাস x⁻3। এটা আমরা কিভাবে, মানে এটার সামেশনটা কি হবে, এটার সামেশন জন্য একটা ফর্মুলা আছে, বাইনোমিয়াল দ্বিপদী ফর্মুলা। ফর্মুলাটা কি? এখানে এক্স এর পাওয়ার কত, হাইয়েস্ট 3 না? তাহলে এখন ফর্মুলাটা হবে, এটা সামেশন হবে যে হাইয়েস্ট যে ফর্মুলা, সাপোজ 3 সমান সমান কে ধরলাম, কে, এখানে কে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, প্লাস 1 -1 -1 x-1। এটা তো বুঝছো যে মানে এই কোয়েশনটা সামেশন বের করার জন্য, আমরা এই ফর্মুলাটা বের করতে পারি। আর এখানে কে কি, কে হচ্ছে এক্স এর হাইয়েস্ট পাওয়ার, মানে এক্স এর কত পাওয়ার পর্যন্ত আমার সামেশনটা দরকার। এখন তাহলে এখানে যদি আমার এক্স এর পাওয়ার যদি 3 হয়, তাহলে এখানে আমার কত হবে, x⁴, x⁴ -1 x-1। আচ্ছা এখন চিন্তা করো যে এখন এক্স সমান সমান যদি 2 হয়, তাহলে এটার সামেশন কত হবে, একটু বলো তো দেখি, এমনি নর্মালি বলো। 15
ওকে, হ্যাঁ 15। এখন দেখো আমরা যদি এখানে এক্স, এটা তো আমরা নর্মালি বের করলাম যে জাস্ট যোগ করে করে, মানে এখানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি 1 এনে যোগ করে বের করলাম, কিন্তু যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলেও কিন্তু 15 পাবো। 2 টু দি পাওয়ার 4 কত হচ্ছে 16, আর 16 - 1 কত 15, আর 2 - 1 1, তার মানে কি 15ই পাইলাম। তার মানে কি এটার সামেশন আমরা এই ফর্মুলার মাধ্যমে পেয়ে গেলাম। এটা তো বুঝছো সবাই এবার, যে কিভাবে ফর্মুলা দিয়ে মানে এটা সামেশনটা পাইলাম। জি ভাই। ওকে, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখাই তোমাদের। ধরো 3 এর জন্য 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2। এটা তো একটা ছোট সংখ্যার জন্য তো বিশাল বড় পাওয়ার হয়, অনেক বড় পর্যন্ত যায়, তখন এই ফর্মুলাটা ইউজ করতে গেলে সহজ হবে আর কি। তাহলে এটার সামেশনটা দেখি কত হবে। 364। ওকে, তাহলে এটা হচ্ছে যদি আমরা নর্মালি সাম বের করি, এটা হচ্ছে 364 আসে। তাহলে এখন দেখো, আর এখন যদি আমরা ফর্মুলাটা ইউজ করি, তাহলে এখানে 3 এর ফর্মুলা হাইয়েস্ট কত পর্যন্ত আসছে? 5 পর্যন্ত। 6.5 হ্যাঁ, তাহলে এখন এখানে কি লিখবো আমরা? হ্যালো, হ্যাঁ 3 to the power 6 - 1/2 হ্যাঁ, এই তো হ্যাঁ ঠিক আছে। যদি এটা লিখি, যেহেতু এখানে 5, তাহলে কি 5 + 1 আর 6, আর 3 - 1, 1 তাহলে এটার উপরে এটা ইয়ে কত আসে? 728। আর 728কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, দেখো 364 পেয়ে যায় কিন্তু আমরা। হ্যাঁ, বুঝছো তা কিভাবে এই ফর্মুলাটা কাজ করে সবাই? জি ভাই। ওকে, হ্যাঁ এটাই আমরা ইউজ করব, যে সাম অফ ডিভিজনের ক্ষেত্রে আমরা মানে এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, তো এখন হ্যাঁ, তো এটা হচ্ছে একটা প্রাইমের জন্য, যদি একটা মানে একটা নাম্বারে যদি শুধু একটা প্রাইমই থাকে, তাহলে আমরা এই ফর্মুলা তো ডাইরেক্টলি ইউজ করতে পারি, তাই না? কিন্তু ধরো এখন যদি আমার একটা নাম্বারের মধ্যে দুইটা প্রাইম থাকে, তো 24, 24-এ কি 2 টু দি পাওয়ার 3, আর 1। এখন এখন কি আর আমরা এই ফর্মুলাটা কিভাবে ইউজ করবো? কারণ এখন তো আমার দুইটা প্রাইম আছে। আগে তো ধরো একটা প্রাইম ছিল, যে এখানে শুধু 2 ছিল, যেন আমার এই ফর্মুলাটা ডাইরেক্টলি ইউজ করতে পারছি। কিন্তু যখন একের বেশি থাকবে, তখন জিনিসটা কিভাবে কাজ করে? আসলে এটা আসলে একটা থিওরি আছে। যদি এ আর বি, ধরো একটা ফাংশন, আচ্ছা ফাংশনটাকে পরে ধরো এ আর বি, যদি এ আর বি এর যদি পরস্পরে কো প্রাইম হয়, মানে কি এ আর বি এর জিসিডি যদি 1 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি একটা ফাংশন। ধরো ফাংশন এ গুণ, এটা সত্য হবে। তার মানে কি? তার মানে যদি এটা কখন সত্য হবে, যখন এ আর এ বি দুইটার জিসিডি 1 হয়। আচ্ছা, আমাকে সবাই জানে যে জিসিডি কি? অবশ্য পরে আমি বুঝাবো, তাও মানে সবার কি আইডিয়া আছে জিসিডি সম্পর্কে, গ্রেটেস্ট কমন ডিভিজর? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি এ আর বি যদি পরস্পর জিসিডি যদি 1 হয়, তাহলে এ ফাংশনের যে ভ্যালুটা, ফাংশন অফ এ আর ফাংশন অফ বি, এই দুটো ভ্যালুর যে গুণফল, আর ফাংশন অফ এ টু বি এর যে না 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 না, এ আর বি প্রাইম না হলে হবে না, মানে অন্য যে কোনো প্রাইম না হলেও জিসিডি 1 হতে পারে। জিসিডি কখন 1 হবে? যখন দুইটা নাম্বারের মধ্যে প্রাইম, কমন প্রাইম থাকবে না। মানে এ এর মধ্যে যে প্রাইম গুলো আছে সেগুলো বি এর মধ্যে থাকবে না, বাট বি এর মধ্যে যে প্রাইম গুলো আছে সেগুলো এ এর মধ্যে থাকবে না, তখনই জিসিডি 1 হবে। এই জায়গাটা কি বুঝছো? জি ভাই।
ওকে, তো যখনই যখনই দুইটা নাম্বারে জিসিডি 1 হবে, ওই নাম্বার দুটা গুণফল এই ফাংশনকে মানে এই ফাংশনের ভ্যালু সমানই হবে। তাহলে আমরা এই সেম কনসেপ্টটা এই সাম অফ ডিভিজেরও বের করতে পারি। ঠিক আছে, ধরো এখন ধরো, আচ্ছা তোমরা আপাতত এই ফাংশনের চিন্তাটা বাদ দিয়ে দাও, এটা এখন চিন্তা করা লাগবে না। ঠিক আছে, তোমরা চিন্তা করো যে কিভাবে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি। যে এই ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করতে পারি এখানে সেটা দেখো। যদি এখন আমরা লিখি এটা, এখন 24 জন আমাদের যদি বের করতে হয় নাম্বার অফ সাম অফ ডিভিজর, তাহলে আমরা ধরো সবাইকে এই কোয়েশনটা বুঝছো যেখানে কি বসাইছি আমি? জাস্ট আলাদাভাবে আমি ওই বাইনোমিয়াল ফর্মুলাটা বসাইছি প্রতিটা প্রাইমের জন্য, মানে 2 এর জন্য যে ফর্মুলা সেটা বসাইছি এখানে, 2⁴ - 1 2 - 1 গুণ 3⁴ তার মানে কি এখানে বসবে কি 2 - 1, আর এটা মানে ফর্মুলাটা কি বসছে আর কি, এটা সবাই বুঝছো তো? জি ভাই। এখন যদি আমি এই দুটো নাম্বার যদি গুণ করে দেই তাহলে কত হবে দেখো, এখানে হচ্ছে 2⁴ 16 15, আর এখানে কত আসে 984, 60। জিনিসটাকে বুঝছো যে কিভাবে? দেখো 24 আমরা সাম অফ ডিভিজর কত পাইছিলাম? ভাই 60। হ্যাঁ 60। তাহলে আমরা দেখো এই এই ফর্মুলাটা যদি আমি মানে আলাদাভাবে যদি প্রতিটা প্রাইমের জন্য যদি এই ফর্মুলাটা ইউজ করি, আর তারপর যদি আমি জাস্ট গুণ করে দেই পুরোটা, তাহলে আমরা সাম অফ ডিভিজর পাবো। আচ্ছা এটা কেন হবে? কারণ এই ফর্মুলাটা কেন, এই দুটো ফর্মুলা কেন গুণ করলে বা আমরা সাম অফ ডিভিজরটা পেয়ে যাব? কারণ হচ্ছে যদি আমরা একটু চিন্তা করি গভীরভাবে বা খাতা কলমে যদি চিন্তা করি, তো একটা জিনিস দেখো, আসলে ফর্মুলা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কিভাবে লেখা যায়। আমরা 2⁻³ কে কিভাবে লিখছিলাম? 2⁻0 প্লাস 2⁻1 প্লাস, এইভাবে লেখা যায় এই পাওয়ারটার জন্য। আর যদি হয় 2⁻, একটা জিনিস দেখে, আচ্ছা আমরা এখন ডিভিজর গুলা দেখি। এখানে 24-এ যে ডিভিজর গুলা আছে সেগুলা দেখি। ওকে দেখো 24-এ যে ডিভিজর গুলো আছে, এখন যদি আমার প্রতিটা ফর্মুলা যদি আমি ইয়া করে নেই, সিম্পলিফাই করি, তাহলে কি হবে 1 প্লাস। আমরা আসলে এখানে কি করতেছি? আমরা আসলে প্রতিটা ডিভিজরের প্রাইম ফ্যাক্টর করতেছি, তারপর ওগুলা বসাচ্ছি। আচ্ছা এই লাইনটা তো সবাই বুঝছো না যে আমরা কি করছি? জাস্ট এই নাম্বার গুলার প্রাইম ফ্যাক্টর গুলা বসাইছি।
ওকে, তাহলে এখন দেখো আমরা কিভাবে লিখতে পারি জিনিসটা। যদি আমরা ফর্মুলাটা যদি সিম্পলিফাই করি আরো, তাহলে দেখো দেখেন এটা ভুল। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন যদি আমরা এই লাইনটা যদি ফর্মুলা কমন নেই আর যদি সিম্পলিফাই করি, তাহলে আমার লাস্টে এটা পাবো। এই জায়গাটা কি সবাই বুঝছো যে এই লাইন থেকে এই লাইনটা আসছে? না বুঝলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। হ্যালো, জি ভাই বুঝছি। সবাই বুঝছো নাকি? এই লাইনটা কিন্তু একটু ক্রিটিক্যাল, মানে কেন মানে এইভাবে লিখলাম আমরা জিনিসটা, এইটাকে। ভাই আমরা কমন নিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, কমন নিস মানে কি, আমার নর্মালি লিনিয়ার ইকুয়েশনটা কিভাবে সলভ করতে করতে এক সময় কি হয়, লাস্টে একটা সিম্পলিফাই ফর্ম আসে না? যদি এখন জি আমি ভাই। দেখা যায় জিনিসটা হচ্ছে অনেক জটিল হয়ে যাবে আর কি। কিন্তু তোমার শুধু এটাই জানো যে লাস্টে আমরা যদি সিম্পলিফাই করতে থাকি, তাহলে আমরা শেষে এমন একটা অবস্থা আসবে যেখানে শুধু আমরা এরকম ইয়াটা পাবো, এরকম একটা সিম্পলিফাই ফর্ম পাবো, যেখানে প্রতিটা প্রাইমের জন্য আলাদাভাবে আসবে। ধরো এখানে 2 এর পাওয়ার কত, হাইস্ট 3, তাহলে আমার 3 পর্যন্ত আসবে, 2 কে সামেশন নিব। আবার 3 এর জন্য কটুক, 2 কে সামেশন নিব, নিয়ে এবার এই দুইটা আমরা গুণ করে দিব। এটাই আমরা জাস্ট এখন চিন্তা করি এটা ফর্মুলা কি। এগুলো জাস্ট আমরা এখন 2 এর জন্য বাইনোমিয়াল ফর্মুলাটা ইউজ করছি, আবার 3 এর জন্য বাইনোমিয়াল ফর্মুলাটা ইউজ করছি আলাদাভাবে, তারপর গুণ করে দিছি। এটাই তো এখানে হয়েছে, এই যে এটাই তো হয়েছে যে 2 টু দি পাওয়ার 4, এই যে জিনিসটা, এটা এটা কি এ ফর্মুলার জন্য। এম আই রাইট? বুঝছো? আর এটা হচ্ছে এ ফর্মুলার জন্য। জি ভাই। তো এভাবে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি, প্রতিটা প্রাইমের পাওয়ার জানতে পারি, তাহলে পরে আমরা বাইনোমিয়াল ফর্মুলা ইউজ করে খুব সহজেই ওই নাম্বারের সাম অফ ডিভিজরটা বের করতে পারবো। এটা হচ্ছে তাহলে তো বুঝতে পারছে সাম অফ ডিভিজরটা কিভাবে কাজ করে। প্রসেসটা আমি আবার বলি। ধরো একটা নাম্বারে যখন আমরা সাম অফ ডিভিজর যদি বের করতে চাই, প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটা অবশ্যই ওই নাম্বারে কি কি প্রাইম নাম্বার গুলো আছে ওইগুলা বের করব। আর প্রতিটা নাম্বারের পাওয়ার কত সেটাও আমার জানতে হবে, নাহলে আমি তো এই ফর্মুলা ইউজ করতে পারবো না। তাহলে প্রতিটা প্রাইম নাম্বার বের করব, ওই প্রাইমের কত পাওয়ার আছে ওটা বের করব প্রতিটা প্রাইমের জন্য, তারপর লাস্টে জাস্ট আমরা এই ফর্মুলাতে বসাই দিব। এই ফর্মুলাতে যদি বসাই দেই আহ তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাকে সবাই জানো কিভাবে একটা নাম্বার প্রাইম ফ্যাক্টর করতে হয়? মানে কিভাবে একটা নাম্বারকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করব? আচ্ছা, তোমাদের একবার বোঝাই দিই। আগে যদি প্রাইম ফ্যাক্টরাইজ যদি করতে হয়, তাহলে প্রথমে আমি কি করব? ধরো একটা আমি প্রাইম গুলোর একটা ভেক্টরের মধ্যে রাখবো। ধরো ভেক্টর রাখলাম এই ভেক্টর এর মধ্যে রাখবো। ঠিক হয়ে গেছে এটা। ওয়েট, হ্যাঁ। হোল্ড করো একটু। ওকে, ঠিক আছে। আহ এখন আমরা কি করব, প্রতিবার যদি এই প্রাইম গুলো আমি জাস্ট একটা ভেক্টরের মধ্যে রেখে দিব। ঠিক আছে, প্রথমে কি করব, আমরা জাস্ট প্রাইম গুলো বের করব, আর ওই প্রাইম গুলো একটা ভেক্টরের মধ্যে আমরা রেখে দিব যে এই ভেক্টরের মধ্যে আমার এই প্রাইম নাম্বার গুলো আছে। ওকে, এখন তাহলে আমি ধরো একটা নাম্বার নিলাম, সাপোজ ধরো একটা নাম্বার
একটা নাম্বার নিলাম, এখন এই নাম্বারের মধ্যে এই নাম্বারকে কোন কোন প্রাইম গুলা ভাগ করে ওইটা বের করব। তাহলে আমি কি করব, প্রাইম গুলোর উপর লুপ চালাবো, একটা প্রতিটা প্রাইম দিয়ে চেক করবো যে এই প্রাইমটাকে এই নাম্বারকে ভাগ করে কিনা। ধরো ওকে, যদি নাম্বারকে এই প্রাইমটা যদি ভাগ করে আর কি, তাহলে আমি কি করবো, ভাগ দিয়ে দিব, ভাগ দিতে থাকবো আর কি যতক্ষণ পর্যন্ত আমি ভাগ দিতে পারি। আর যতক্ষণ পর্যন্ত যদি আমি ভাগ দিতে পারি, এটা যদি আমি কাউন্ট করতে পারি, তাহলে আমি পাওয়ারটাও জেনে যাব আসলে, মানে এই প্রাইমটা কতবার মানে এই প্রাইমটা কত পাওয়ার হিসেবে ওই নাম্বারের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে দেখো একটা কাউন্ট ভ্যারিয়েবল রাখবো। দেখো দেখো প্রাইম ফ্যাক্টর, আচ্ছা তুমি কোডটা বুঝছো, যেখানে কোডে এই এই জায়গায় এই পোর্শনটা কি হয়েছে? জি ভাই। সবাই বুঝছো? না বুঝলে বলো, বুঝাই দিচ্ছি। বুঝছি হ্যাঁ ভাই। বলো। আচ্ছা বুঝলে তো ভালোই, না বুঝলে বলো, বুঝাই দিচ্ছি। আর এখন তাহলে এখানে কি হলো, একটা নাম্বারকে ধরো যতবার ভাগ করতেছি, এখানে এই লুপটা কেন চলছে, কারণ আমার যতক্ষণ পর্যন্ত ওই প্রাইমটা ওই নাম্বারের মধ্যে আছে, একটা নাম্বারের তো একটা প্রাইম অনেকবার থাকতে পারে, দুইবার, তিনবার, একবার, চারবার, যতবার থাকবে ততবার এখানে ভাগ হবে আর কি, তাই না? দেখো উদাহরণ হিসেবে দিই, ধরো 24, 24কে দুই দুই কয়বার ভাগ করতে পারে? 24কে দুই কয়বার ভাগ করতে পারে বলো তো? ভাই 2বার। ভাই দুই। 3বার। হ্যাঁ, 24 যদি প্রথমবার ভাগ করি তাহলে কত পাবো আমরা? 12। আবার সেকেন্ড টাইম যদি ভাগ করি কত পাবো? 6। অলরেডি দুইবার ভাগ করে ফেলছি, তাহলে কি এবার দেখো আরেকবার ভাগ করতে পারবো, 6। 6কে যদি দুইটা ভাগ করি 3। তাহলে কি দেখো, 3কে কিন্তু আর দুইটা ভাগ দিতে পারতেছি না, তার মানে হচ্ছে 3বার ভাগ দিতে পারছি, তাহলে 2 এর পাওয়ার হবে 3, তাই না? এটাই তো। কেন হবে 3বার কেন দিব, দেখো প্রথমে 24 কত কত সময় কি 2 to the 4, এটা সরি 3, এটা না, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, একটা 2 কেটে যাবে, একটা 2 কাটবে, তখন কি হবে 2 to the 2 into 3, তাই না? এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি আমি, তাহলে কি আরেকটা 2 কেটে যাবে, তখন কি হবে 2 to the সরি 2 to the 1 গুণ 3। দেখো আরো একবার কিন্তু 2 কে ভাগ করতে পারবো, তখন কি হবে, কিন্তু আর আমি ভাগ করতে পারবো না, কারণ এখন অলরেডি 2 এর পাওয়ার 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি ভাগ করি তাহলে আর ভাগ হবে না, তখন ওটা তাহলে আর আমার কাউন্ট করা দরকার হবে না। তো এই জায়গায় তো বুঝছো যে কিভাবে মানে একটা নাম্বারের মধ্যে প্রাইমের পাওয়ার যত থাকবে, ওই প্রাইমটা ওই নাম্বারকে ততবার ভাগ করতে পারবে, ভাগশেষ 0 থাকবে ততবার। এই জায়গায় তো সবাই ক্লিয়ার? জি ভাই। সেম ভাবে 3 যেহেতু 24-এ 3 একবার আছে, যেহেতু 3 এর পাওয়ার যেহেতু 1 এখানে, তাহলে আমি একবার দিতে পারবো, ভাগ দেওয়ার পর 3 এর পাওয়ার 0 হয়ে যাবে, আর 3 দ্বারা ভাগ দেওয়া পসিবল না। এটাই হচ্ছে মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মেইন কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা তোমাকে সবাই বুঝছো? তো একজনই রেসপন্ড করতেছো, বাকিরা তো কিছু বলতেছো না। বুঝছি ভাই। জি ভাই। আচ্ছা না বুঝলে বলো, আমি আবার বুঝাই দিচ্ছি, কারণ এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা। মানে এটা এমন না যে শুধু নাম্বার অফ ডিভিজর, সাম অফ ডিভিজরের জন্য লাগে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগবে। তুমি যখন পরবর্তীতে আরো প্রবলেম সলভ করতে যাবা তখন দেখবা যেটা কত ইম্পর্টেন্ট।
তো এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, আর এটা বুঝে রপ্ত করাটা আসলে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ধরে নিলাম যে তোমরা সবাই বুঝছো যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তাহলে এখন আমরা কি কি শিখলাম? প্রাইম নাম্বার জেনারেট করা, কিভাবে নাম্বার ফ্যাক্টরাইজ করতে হয়, তারপর হচ্ছে সাম অফ ডিভিজর, নাম্বার অফ ডিভিজর। এই চারটা জিনিস তো আমরা ক্লিয়ার তাইলে এখন। ওকে, আচ্ছা, এই চারটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো এই চারটা টপিকের উপর। সবাই বুঝছো? একটু রিসপন্ড করো আর কি, বলো যে বুঝছো নাকি বুঝো নাই চারটা টপিক। না করা কোনো কোশ্চেন নাই বা থাকলে ভাই বলো। বুঝছি। জি ভাই বুঝছি। আচ্ছা, ওকে, তাহলে এখন তাহলে আমার পরবর্তী টপিকটা হচ্ছে ফাই ফাংশন বা অয়লার টোসেন ফাংশন যেটা বলে আর কি। ফাই ফাংশন বা অয়লার টোসেন ফাংশন হচ্ছে, ধরো তোমাকে একটা নাম্বার এন দেওয়া আছে প্রবলেমে, একটা এন নাম্বারে যে কোনো মান হইতে পারে 10, 20, 30। তোমাকে জিজ্ঞাসা করলো যে এই নাম্বারের সাথে কতগুলো নাম্বার আছে যে ওই নাম্বার সাথে এই নাম্বারে জিসিডি 1 হবে, মানে কো প্রাইম কতগুলো আছে, এটা তোমাকে বলতে হবে, কাউন্ট করো। তো এখন আহ, ধরো, আচ্ছা আগে একটু আমার জিসিডি বিষয়টা ক্লিয়ার হয়ে আসি। জিসিডিটা কি? জিসিডি হচ্ছে দুটো নাম্বারে জিসিডি বলতে আসলে বোঝা যাচ্ছে এমন একটা বড় সংখ্যা যেটা উভয় নাম্বারকে ভাগশেষে ভাগ করে আর কি। সাপোজ ধরো 24 আর 18, এখানে 24-এর ইয়া কি, ডিভিজর কি কি? এক, ধরো 24 আর 18 আমি জিসিডি বের করব। ঠিক আছে, 24 আর 18 জিসিডি বের করব। এখন আমি দেখে 24-এর ডিভিজর গুলো হচ্ছে আবার লিখি। আর 18 ডিভিজর গুলা কি কি? 3। আচ্ছা বলো তো, এই দুটো নাম্বারের মধ্যে কোনগুলো কমন ডিভিজর, মানে এই 24 আর 18-কে কোন কোন নাম্বার গুলো ভাগ করে? ভাই 1 2 3 6। হ্যাঁ ভাই 1 2 3 6। ওকে, তাহলে কমন ডিভিজর গুলো কি কি হচ্ছে? 3, 6, এই চারটে। তাহলে কমন ডিভিজর কি? 1 2 3 6, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6। তার মানে কি, তাহলে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর হচ্ছে 6। কারণ হচ্ছে কমন ডিভিজরের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে ওটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। তার মানে আমি লিখতে পারি জিসিডি 24 আর 18, তো হচ্ছে কত? 6। আরেকটা উদাহরণ দিই এবার। সাপোজ আরেকটা জিসিডি বের করতে হবে আমাদের, 33 আর হচ্ছে 100। ওকে, তো এখন 33 এর মধ্যে 33 এর ডিভিজর কে কে আছে? 30 ডিভিজর 3, 11। আর 100-এর মধ্যে ডিভিজর হচ্ছে কি, সরি, একও আছে ডিভিজর, 2। 100। এখন চিন্তা করো এই দুটোর নাম মধ্যে কমন ডিভিজর কে কে? কমন ডিভিজর কি কি বলো? এক। হ্যাঁ, এখন দেখো, এক, তার মানে কি? তার মানে হচ্ছে এ দুটো নাম্বার হচ্ছে পরস্পরের কো প্রাইম, কারণ হচ্ছে এ দুটো নাম্বারের মধ্যে যে কমন ডিভিজর সেটা এক ছাড়া আর অন্য কোনো নাম্বার নাই। শুধু এক হচ্ছে এ দুইটা 33 আর 100-র কমন ডিভিজর। তার মানে হচ্ছে 33 আর 100 হচ্ছে পরস্পরের কো প্রাইম। এটা তো বুঝছি কেন এবার কো প্রাইম কেন দুটো নাম্বার। জি ভাই।
ওকে, একটু হোল্ড করো। ঠিক আছে, তাহলে এখন এটা গেল। এখন অয়েলার টরশন ফাংশন বা ফাই ফাংশন যেটা বলি, ফাই ফাংশন আমার কি বলতে হবে? আমাকে বলতে হবে ধরো ফাই একটা ফাংশন 10, আমাকে এখানে বলতে হবে যে 1 থেকে 9 মধ্যে কোন কোন সরি 1 থেকে 10 মধ্যে কোন কোন সংখ্যার সাথে 10 জিসিডি 1 সেটা কাউন্ট করো। তো আমি আগে দেখি জিসিডি বের করি। জিসিডি 1 আর 10 জিসিডি কত? 1 অবশ্যই। জিসিডি 2 আর 10 কত? 10, 2 জিসিডি। আমি এখানে কি করতেছি, আমি দেখতেছি 10-এর জন্য 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা জিসিডি গুলো লিখতেছি আর কি। তো জিসিডি 10-এর সাথে জিসিডি অবশ্যই 1, জিসিডি 8 আর 10-এর 2, 1। তাহলে দেখো এখানে কোন কোনগুলো জিসিডি 1, এটার জিসিডি 1, এটার জিসিডি 1, এটা জিসিডি 1, সরি এটা তো 10 হবে। তাহলে এটা জিসিডি 1, এটা। তাহলে কয়টা আছে, যে কয়টা নাম্বার আছে যে 1 থেকে 10-এর মধ্যে যেগুলোর সাথে 10-এর জিসিডি 1, সেটা হচ্ছে 4টা। তার মানে হচ্ছে এই 5, 10 এর ভ্যালু কত হবে? 4। মানে এই ফাংশন আমার বলতেছে যে আমার 1 থেকে 10-এর মধ্যে কোন কোন নাম্বার সাথে 10-এর জিসিডি 1 সেটা আমাকে বলে দিচ্ছে। তার মানে 10-এর 5 of 10 হচ্ছে 4। এখন যদি আরেকটা নাম্বার চেক করি, সাপোজ 5 of 7, 7 কি একটা প্রাইম নাম্বার না? তার মানে কি এটার সাথে কি সব নাম্বারের অন্য কোনো নাম্বারের সাথে এই নাম্বারে কি সাথে ছোট কোনো নাম্বারের সাথে এই নাম্বারে জিসিডি কখনো 1-এর বেশি হওয়ার সম্ভাবনা আছে? না ভাই। তার মানে কি শুধু তাহলে এটার মধ্যে শুধু 7 ছাড়া 1 থেকে 6 পর্যন্ত সব নাম্বার সাথে সাথে জিসিডি হচ্ছে 1 হবেই। কারণ হচ্ছে 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার, এটার প্রাইম ফ্যাক্টর হচ্ছে শুধু 7। কিন্তু 1 থেকে 6-এর জন্য যেসব নাম্বার আছে ওইগুলা যে প্রাইম ফ্যাক্ট মানে ওইগুলা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যে প্রাইম গুলা পাবো, এটার সাথে এই 7-এর প্রাইম ফ্যাক্টর কোনো মিল কমন পাবো না। আর যদি কমন না পাই তার মানে হচ্ছে জিসিডি অবশ্যই 1 হবে। তাহলে এখানেও আমার 5 ফাংশন হচ্ছে আমার 6। তো এটা 6 এসে তো বুঝতে পারছো আশা করি সবাই। আচ্ছা, একটু পর্যন্ত আরো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, রিসপন্ড করো সবাই। না ভাই, নাই। কি কারো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে। তো এখন আমরা ধরো এটা তো আমরা একটা নাম্বারের জন্য মানে 5 ভ্যালুটা বের করছি, কিন্তু যদি আমার এখন এমন হয় যে 1 থেকে 10⁶ পর্যন্ত সব নাম্বারে 5 ভ্যালুটা আমাকে মানে প্রিন্ট করো, তখন কি করব? তখন কি আমি প্রতি নাম্বারের জন্য 1 থেকে i পর্যন্ত, ধরো এক্স নাম্বারের জন্য কি আমি দেখো 1 থেকে আমি 10⁶ পর্যন্ত সব নাম্বারে আমি বের করব, 5 ভ্যালু বের করব। মানে 5 of 1, 5 of 1, 5 of 2 এভাবে বের করবো আর কি। তো এখন কি প্রতিবারই কি আমি জাস্ট এরকম চেক করব, বারবার চেক করব যে 1 থেকে x পর্যন্ত কোন কোন সংখ্যাগুলা ওই সংখ্যার সাথে জিসিডি 1 হয়, প্রতিবার কি আমি কাউন্ট করব? কারণ প্রতিবার যদি আমি কাউন্ট করতে যাই তখন কিন্তু জিনিসটা আসলে মানে খুবই টাইম লিমিট খাবে অবশ্যই। তুমি যদি 1-এর জন্য 2-এর জন্য সবার জন্য যদি আলাদাভাবে করতে চাই তাহলে তো আমার প্রতিবার লুপ চালাইতে হবে, আর প্রতিবার যদি চেক করি তাহলে আমার টাইম লিমিট খাবে।
তো এটারও একটা মানে নাম্বার অফ ডিভিজর বা সাম অফ ডিভিজনের মতো অয়েলার ফাংশন বের করার জন্য একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ইউজ করলে আমরা ইজিলি বের করতে পারি যে ওই নাম্বারে কতগুলা কোপ্রাইম আছে। তো এখানেও আমার অবশ্যই প্রাইম নাম্বার গুলো জানতে হবে, কারণ প্রাইম নাম্বার গুলো এই ফর্মুলার জন্য আমার প্রাইম নাম্বার গুলো জানা দরকার। ঠিক আছে, তো দেখ আগে ধরো একটা নাম্বার যদি আহ, একটা নাম্বার যদি ধরো পি, ওকে, পি একটা নাম্বার, এটা যদি প্রাইম ফ্যাক্টরাইজ করার পরে একটা যদি প্রাইম পাই P1 K1 গুণ P2 K2, আর এটা ধর তিনটা প্রাইম, ওকে। ধরো এই পি নাম্বারটাকে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করলে আমি তিনটা প্রাইম পাই P1 P2 P3। তাহলে এখন আমাকে যদি বলা হয়, ধরো আমি প্রাইম ফ্যাক্টরাইজ করে ফেলছি, আমি জানি যে পি এর এই তিনটা প্রাইম নাম্বার আছে। এখন যদি আমাকে বলা হয় যে পি এর ফাইভ ফাংশন ভ্যালু কত, ফাই অফ পি কত, তখন আমরা কিভাবে লিখতে পারি এই জিনিসটা? তখন ফর্মুলাটা হচ্ছে একটা ফর্মুলা হচ্ছে আহ, আচ্ছা, ফর্মুলাটা দেখার আগে তোমাদের একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল হচ্ছে ধরো একটা শুধু একটা নাম্বার, যেটা প্রাইম ফ্যাক্টর শুধু একটা নাম্বারই থাকবে, 2 টু দি পাওয়ার 4, 16। এটা শুধু একটাই প্রাইম, 2 টু দি পাওয়ার 4। তার 16-র জন্য 16-র সাথে 1 থেকে 16 পর্যন্ত কোন কোন সংখ্যাগুলা 16-র সাথে জিসিডি এক হবে না, এটা আমার কিভাবে বের করবো বলো তো দেখি। মানে কতগুলা নাম্বার আছে মানে শুধু এটা কাউন্ট করতে হবে যে 1 থেকে 16 পর্যন্ত কতগুলা নাম্বার আছে যেটা 16-র সাথে কখনোই 16-র সাথে কখনোই জিসিডি 1 হবে না, 1-এর বেশি হবে। ভাই যেগুলো 2 দিয়ে বিভাজ্য। হুম। তাহলে দেখি 1 থেকে 16 পর্যন্ত 2 এর ডিভিজর কতগুলো আছে? 2 টু দি পাওয়ার 3। তার মানে কি 1 থেকে 16 পর্যন্ত আমি 1 থেকে 16 পর্যন্ত আমি 2 4 8 8, তার মানে কি এই 8টা সংখ্যার সাথে এই 8টা সংখ্যা কখনো 16-র সাথে জিসিডি 1 হবে না, অবশ্যই 1-এর বেশি হবে। সেম ভাবে যদি আমরা 3 এ পাওয়ার জন্য চিন্তা করি, 3 টু দি পাওয়ার 3, 3, তাহলে এটার জন্য কি হবে দেখো। এটার জন্য সেম 27-এর জন্য আমরা জানতে পারি যে হচ্ছে 3 দিয়ে ভাগ দিব, মানে 1 থেকে 27 পর্যন্ত কতগুলো আছে যেটা 3-এর মাল্টিপল। তাহলে দেখো এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 সমান সমান 9। কারণ দেখো কি কি 27-এর সাথে কোন কোন সংখ্যাগুলো জিসিডি 1 হবে না ওটা দেখি। 3 6 9 12। দেখো 9টা, কিন্তু মানে কি এগুলাই কি 1 থেকে 27 পর্যন্ত 3-এর মাল্টিপল, মানে এইসব সংখ্যাকে 3 ভাগ করতে পারে, ভাগশেষে 0 হয়, তাই না নাকি? এটাই তো। তাহলে কি এটার জন্য কি আমরা জানতে পারছি যে কোনগুলো সংখ্যার সাথে জিসিডি 1 হবে না, 9। তাহলে আমি যদি 9 এই 27 থেকে বিয়োগ করে দিই, তাহলে বাকি কোন সংখ্যাগুলো অবশ্যই সাথে জিসিডি 1 হবে। মানে কি যদি আমি 27 1 থেকে 27 পর্যন্ত আমি জানি যে 9টা সংখ্যা আছে যেগুলোকে 3 ভাগ করে, তাহলে এই 9টা যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কত হয় 18। তাহলে 27-এ 5 ভ্যালু হবে 18। কেন হবে? কারণ হচ্ছে 27 হচ্ছে একটা প্রাইম, শুধু মানে একটা 27 শুধু একটা প্রাইমই থাকে। একটা প্রাইম যেহেতু থাকে তাহলে আমরা ইজিলি, যদি একটা প্রাইম থাকে তাহলে আমরা ইজিলি বের করতে পারবো যে কিভাবে কতগুলো 5 ভ্যালু থাকবে। জাস্ট এটা থেকে আমরা বিয়োগ করে দিব, এটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কত হয়? 27 মাইনাস, এটা কিন্তু শুধুমাত্র একটা প্রাইমের জন্য। দুইটা যখন যদি কোনো নাম্বার দুইটা প্রাইম থাকে, যেমন 10, 10-এ কি 2 গুণ 5, এখানে কিন্তু দুইটা প্রাইম আছে না, 2 আর 5। তার মানে কি এটার জন্য কিন্তু কখনোই মানে এই লজিকটা কাজ করবে না, তখন জাস্ট বিয়োগ করলে হবে না।
ঠিক আছে, কারণ এখানে আমার দুইটা প্রাইম আছে, দুইটা প্রাইমের জন্য আমার আলাদাভাবে হিসাব করতে হবে। বুঝছো তো এই জায়গাটা ক্লিয়ার সবাই? কেন শুধু একটা প্রাইমের জন্য এটা হচ্ছে, মানে একটা প্রাইম থাকলে একটা নাম্বারের মধ্যে কিভাবে আমরা 5 ভ্যালুটা বের করতে পারছি? ভাই দুইটা প্রাইম থাকলে কি আমি বিয়োগ করলে হবে না? যদি আমি হ্যাঁ বিয়োগ করতে হ্যাঁ, বিয়োগ না, তখন এই লজিকটা কাজ করবে না আর কি। একটা প্রাইম থাকলে যেভাবে আমরা 5 ভ্যালুটা বের করে দিতে পারি, দুইটা প্রাইমের জন্য তো আমরা বের করতে পারবো না, কারণ কিছু সংখ্যা আছে দুইও ভাগ করে, আবার কিছু সংখ্যা 5ও ভাগ করে, আবার কিছু সংখ্যা আছে 2 আর 5 দুইটাই ভাগ করে। তো আমার তো মানে তখন আলাদা হিসাব করতে হবে জিনিসটা, ওইটা আমি তোমাকে পরে বুঝাচ্ছি, মানে 1-এর বেশি হলে কিভাবে ওটা সলভ করতে হয়। এখন একের জন্য তো ক্লিয়ার, মানে একটা প্রাইম থাকলে কিভাবে 5 ভ্যালুটা বের হয়ে আসতেছে, এটা তো ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে। এখন আমি একটু আগে বলছিলাম যে একটা যে ফাংশন কখন সত্য হবে, যখন এ আর বি দুইটার জিসিটি 1 হবে, তখনই এ ফাংশনটা সত্যি হবে। তখন আমি এ গুণ বি ফাংশনটা যে ভ্যালু রিটার্ন দিবে, সেটা সমান সমান এ দুটো ফাংশন ভ্যালু গুণের সমান হবে। ঠিক আছে, এটাকে বলে মাল্টিপ্লিকেটিভ রিলেশন বলে এটাকে। এটা হচ্ছে মানে এটা এমন না যে এটা জাস্ট মানে প্রমাণ করছে আর কি যে এটা আসলে সত্য হয় সব ক্ষেত্রে। যখনই এ আর বি কোপ্রাইম হবে, তো তাদের দুটো ফাংশন ভ্যালু গুণ করলে এটা সমান হবে, এটা জাস্ট প্রমাণ করছে। এটাই হচ্ছে জাস্ট মাল্টিপ্লিকেটিভ রিলেশন বলে। এমন না যে এর মধ্যে কোনো থিওরি আছে বা এটা প্রমাণ মানে কোনো লজিক কাজ করে, এমন কিছু না। জিনিসটা হচ্ছে জাস্ট প্রমাণ করছে আর কি যে এটার জন্য সবসময় চিরন্তর সত্য হবে, দুটো নাম্বার কোপ্রাইম হলে ওই দুটো নাম্বারের গুণফল আর ফাংশন এ ইন্টু বি এর ভ্যালু সমান হবে। ওকে, তাহলে এখন 10-এর জন্য আমরা এটা ইউজ করতে পারি যে 5 of 10 কি হবে, 5 of 2 গুণ 5 of 5। ঠিক আছে, যদি আমি আলাদাভাবে প্রতিটা প্রাইমের 5 ভ্যালুটা বের করতে পারি, প্রতিটা মানে প্রাইম ফ্যাক্টর 5 ভ্যালুটা বের করতে পারি, আর যদি এই দুটো সবগুলো একসাথে গুণ দিতে পারি, তখন আমি 10-এর 5 ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এই জায়গাটা তো বুঝছো তোমরা? জি ভাই। মানে এই কোশ্চেনটা কেন হচ্ছে সবাই রেসপন্ড করো, কারণ একজন করলে তো আসলে বোঝা যায় না সবকিছু। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা ফর্মুলা লিখি, ধরো 5 ধরো মানে পি টু দি পাওয়ার কে, মানে পি এর ভ্যালু ধরো কোন একটা প্রাইম, তাহলে 5 of p টু দি পাওয়ার কে হবে কি, পি টু দি পাওয়ার কে মাইনাস পি টু দি পাওয়ার কে -1। এটা তো তখন দেখাইছি, তাই না? আর পি টু দি পাওয়ার কে -1টা কিভাবে আসছে এটা বুঝছো? কারণ কি চিন্তা করো, 1 থেকে পি টু দি পাওয়ার কে পর্যন্ত কতগুলো ভাগ যায়, ধরো পি টু দি পাওয়ার কে, দেখো 1 থেকে পি টু দি কে পর্যন্ত কতগুলো সংখ্যাকে পি দ্বারা ভাগ যায়, এটা জাস্ট এটা ভাগ দিলে আমরা পেয়ে যাব না? জি ভাই। তার মানে তো না ফর্মুলাটা জাস্ট এরকম হয়ে যায় না? তার মানে কি এটাই আসলে এটা মানে এটা থেকে এই ফর্মুলাটা আসছে আর কি, যে যদি একটা প্রাইম থাকে, সাপোজ প্রাইমটা হচ্ছে পি সমান সমান 2 বা 3 বা 5, তখন এফ যে 5 ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি, পি টু দি পাওয়ার কে এর জন্য হবে কি, পি টু দি পাওয়ার কে মাইনাস পি টু দি পাওয়ার কে পাওয়ার একটা কমে যাবে, কে -1 বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 5 of p টু দি পাওয়ার কে। ঠিক আছে, তাহলে এখন আমরা তো তাহলে বুঝতে পারছি যে একটা প্রাইম ফ্যাক্টর থাকলে আমরা কিভাবে 5 ভ্যালুটা বের করতে পারি। তাহলে এখন দেখি আমরা কিভাবে একটা বেশি যদি প্রাইম ফ্যাক্টর থাকে তাহলে আমরা কিভাবে বের করবো, এটা দেখি আমরা। ওকে, এখন দেখো, ধরো আরেকটা সংখ্যা নিই আমরা, ধরো 5 of
60। ওকে, তো 60-এর আমার প্রাইম ফ্যাক্টরাইজ করি। প্রাইম ফ্যাক্টরাইজ হলে কত হয় চিন্তা রাখো, 2 গুণ 3 গুণ 5 ওকে। তো সরি, এটা আসলে 60-এর প্রাইম ফ্যাক্টরাইজ করলে আমরা এটা পাই 2 ইন্টু 3 ইন্টু 5 এখন আমি কি করব, প্রতিটা প্রাইমের জন্য আলাদাভাবে 5 ভ্যালুটা বের করব। তাহলে আমি A5 ভ্যালুটা বের করবো আলাদাভাবে, A5 ভ্যালুটা বের করবো আলাদাভাবে, A5 ভ্যালুটা বের করবো আলাদাভাবে। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা করো, এখানে মাল্টিপ্লিকেটিভ রিলেশন আছে কেন বলতে পারবা? কারণ হচ্ছে দেখো, এই টু এগুলোর জিসিডি কখনো 1 এর বেশি হবে? 2 এর সাথে 3 এর জিসিডি কখনো 1 ছাড়া অন্য কিছু হবে? কারণ 2 আর 3 দুটোই তো প্রাইম, তাই না? এটা তো বুঝছো সবাই নাকি? জি ভাই। যে 2, 3, 5 এগুলো হচ্ছে সবগুলো প্রাইম নাম্বার। তো আমরা তো 5 ভ্যালু কি বের করতেছি, প্রাইম নাম্বার গুলো 5 ভ্যালু বের করতেছি। তার মানে কি এখন কখনোই তো এ আর বি এর এ প্রাইম, বি ও প্রাইম। তাহলে এখানে এর যত খুশি পাওয়ার হোক, বি ওর যত খুশি পাওয়ার হোক, কিন্তু এ আর বি এর মধ্যে তো কোনো কমন প্রাইম নাম্বার নাই, কারণ দূরে হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে অবশ্যই এদের জিসিডি সবসময় 1 থাকবে। আর যদি জিসিডি যদি 1 থাকে তাহলে এটা মাল্টিপ্লিকেটিভ রিলেশন আছে, এটা একটা মাল্টিপ্লিকেটিভ রিলেশন আছে। তার মানে কি, আমরা যদি আলাদাভাবে A5 ফাংশনটা ভ্যালু বের করতে পারি, এটা যদি আমি আলাদাভাবে বের করতে পারি, এটার জন্য যদি আমি আলাদাভাবে বের করতে পারি, তাহলে কি আমি যদি এগুলো আলাদা গুণ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব কি 60-এর সাথে কতগুলো নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজ করলে কতগুলো নাম্বার আছে যে 60-এর সাথে প্রাইম জিসিডি 1 হবে আর কি। ওকে, তো এটা আমরা প্রমাণটা দেখি এখানে কিভাবে আসলে কাজ করে। ধরো ধরো P⁵ বার করবো, P⁵ এটা ভ্যালু বের করবো। তাহলে কি হবে, এখন ধরো প্রথম প্রাইম হচ্ছে কে, তিনটা প্রাইম আছে, তো আমি তিনটা আগে আগে আমরা ধরো নর্মালি লিখলাম P1, P2, P3 তিনটা প্রাইম। প্রতিটা নাম P1 এর পাওয়ার হচ্ছে K1, P2 এর পাওয়ার হচ্ছে K2, P3 এর পাওয়ার হচ্ছে K3। এখন আমি এটার জন্য আমি 5 ফাংশন বের করব আলাদাভাবে, এটার জন্য আমি 5 ফর্মুলা ইউজ করব, এটার জন্য আলাদা 5 ফর্মুলা ইউজ করব। বুঝছো? এটা এটা তো বুঝছো সবাই। এখন দেখো, তাহলে দেখাচ্ছি আমি তোমাদেরকে। তাহলে এবার এটা যদি তুমি 5 ফাংশন ইয়ারে কি, এটা আমরা আগে ইয়াটা দেখছিলাম, কোথায় গেল ওটা, P⁵ এর জন্য কি ফর্মুলা কি, এটা না পিকে মাইনাস পিকে P⁵ P⁵ এই ফর্মুলাটা না, এটা না ফর্মুলা, শুধু একটা মানে একটা প্রাইমের পাওয়ারের জন্য 5 ভ্যালু, এটা এই ফর্মুলা ইউজ করবো। তাহলে এখন জাস্ট এই ফর্মুলাটাই আমি হ্যাঁ হ্যাঁ বলো, হ্যালো। আচ্ছা, এখন এই ফর্মুলাটা আমি ইউজ করি এখানে, তাহলে কি হবে, P⁵ K-1, ঠিক আছে। দেখো P1 এর জন্য এই ফর্মুলাটা বসাইলাম, আমার কিন্তু আলাদাভাবে 5 ভ্যালুটা বের করতেছি। ঠিক আছে, তাহলে আমি আগে প্রথম প্রাইমের জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, আবার দ্বিতীয় প্রাইমের জন্য দেখো এটা হচ্ছে সেকেন্ড প্রাইমের জন্য আলাদাভাবে 5 ভ্যালু বের করতেছি। আচ্ছা, লেখা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো তোমরা? আমি আসলে এক্সপার্ট না তো। আচ্ছা, এটার জন্য আমরা সেম ভাবে বসাইলাম
এবার কি করবো আমরা, জায়গা হচ্ছে না, পরের লাইনে বোঝাচ্ছি আমাদেরকে। এবার আমরা কি করব, দেখো পি টু দি পাওয়ার কে মাইনাস কে ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস ওয়ান, এটা যদি আমরা ইয়া করি, এখানে যদি আমরা পি টু দি পাওয়ার, ধরো এটা যদি আরো সিম্পলিফাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, পি টু দি ওয়ান ওয়ান মাইনাস পি ওয়ান কে ওয়ান বাই পি ওয়ান। এই ফর্মুলাটা এভাবে লিখতে পারি না, পি টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান বাই পি ওয়ান, কারণ কি হচ্ছে মাইনাস ওয়ানটাকে আমি জাস্ট ওয়ান বাই পি তে কনভার্ট করে ফেললাম। এটা তো বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে এটার জন্য সেম সেম ভাবে আমরা বের করব পি টু দি পাওয়ার কে টু, আর পরে প্রাইমটার জন্য সেম, যে জায়গা হচ্ছে না দেখাতে পারতেছি না, তবে সেম ভাবে আমরা কমন নিয়ে জাস্ট ওয়ান বাই পি টু লিখবো। এখন কি করব, দেখো এখন কি আসছে, আমি পি টু দি পাওয়ার কে ওয়ান আর পি টু দি পাওয়ার কে ওয়ান, এখন কি আমি পি টু দি পাওয়ার কে ওয়ান কি এখান থেকে কমন নিতে পারি না, পি টু দি পাওয়ার কে ওয়ান কে আমি কমন নিতে পারি না, কারণ এখানে পি টু দি ওয়ান আছে, এখানে পি টু দি ওয়ান আছে, তাহলে আমাদের কমন নেই, তাহলে কি হবে দেখো, ধরো পি টু দি পাওয়ার যদি আমি কে ওয়ান যদি কমন নেই, ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান হয়। কেন হবে, কারণ দেখো আমার কমন নিচ্ছে এখানে, এখানে আমি কি পি টু দি পাওয়ার কে ওয়ান যদি কমন নেই, তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান হবে। তাহলে আবার পি টু দি পাওয়ার সেম, পি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার টু বাই পি টু দি পাওয়ার কে টু এর জন্য সেম ভাবে আমরা নিব, আবার পি টু থ্রি এর জন্য আমরা সেম ভাবে নেব। আচ্ছা, এই লাইনটা তো বুঝছো যে লাস্ট লাইন থেকে এই লাইনটা কিভাবে আসছে, যে আমরা সবগুলো কমন নিয়ে ফেলছি এখন, সরি এখানে পি টু থ্রি হবে। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখন পি টু দি পাওয়ার ওয়ান কমন নেওয়ার পর এগুলো আমি একসাথে লিখে ফেলি, গুণ পি টু দি পাওয়ার টু দেখো পি টু দি পাওয়ার কে ওয়ান, পি টু দি পাওয়ার কে টু, পি টু দি পাওয়ার কে থ্রি, এই তিনটাকে আমি একসাথে লিখতে পারি না এখন, কারণ সবগুলো তো মাল্টি গুণ হিসেবে তো আছে নাকি। জি ভাই। আচ্ছা এখন দেখো, এই যে লিখলাম, এটাকে আমরা এটা সমান সমান কি, এটা গুণ করলে আমরা কি পাবো, এই তিনটা সংখ্যা গুণ করলে, কেউ বলো, অন্য কেউ বলো, তুমি বলো না, অন্য কেউ বলো। এই তিনটা সংখ্যা পি টু দি পাওয়ার কে ওয়ান গুণ পি টু দি পাওয়ার কে টু গুণ পি টু দি পাওয়ার কে থ্রি, এই তিনটা প্রাইম যদি আমি গুণ করি, তাহলে আমরা কি পাবো, বুঝো না? যে নাম্বারটা প্রাইম ফ্যাক্টরাইজ করছি সেই নাম্বারটাই পাবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে কি এটা সমান সমান কি আমরা পি লিখতে পারি না, কারণ হচ্ছে আমরা জাস্ট এখন কমন নেওয়ার পর যখন আমি এই অবস্থায় লিখতে পারলাম, তাহলে এটা সমান সমান পি হইতে পারে। তার মানে এখানে আমরা পি বসাবো, তো পরে বসাবো, আগে আমরা এটা লিখি। এখন জাস্ট আমরা ওয়ান, তাহলে এখন জাস্ট আমরা ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান, আগে এই তিনটা লিখছি, এখন জাস্ট এই তিনটা লিখবো কারণ গুণ হিসেবে আছে, ওয়ান মাইনাস, ওকে। তো এখন দেখো, আমরা সিম্পলিফাই করার পর আমরা লাস্ট স্টেপে চলে আসছি।
এখন দেখো P1 K1 ইন্টু P2 K2 ইন্টু P3 K3 এর যদি গুণ করি তাহলে P পেয়ে যাব। আর এখানে কি হবে, প্রথম প্রাইমটার জন্য কি হবে, 1 - 1/P1 গুণন 1 - 1/P2 গুণন 1 - 1/P3 গুণন। তার মানে কি এখন ফর্মুলা ফাইনালি আমরা কি লিখতে পারি, ফাই অফ পি আচ্ছা কি পি গুণ প্রথম প্রাইম মাইনাস P1 P2 মাইনাস P2 সব সেম থাকবে, জাস্ট এখন আমরা জাস্ট ভ্যালু পিটা বসাবো আর কি, P3 মাইনাস P2। তাহলে এখন আমরা ফাই ফাংশনের ফর্মুলা পেয়ে গেলাম। এখন তো বুঝছো যে এই ফর্মুলাটা কিভাবে আসছে, আসলে প্রাইম ফ্যাক্টরাইজ করে বা মাল্টিপ্লিকেটিভ রিলেশন ইউজ করে কিভাবে আমরা লাস্ট পেজে আমরা বের করতে পারি ফাই ফাংশনের ফর্মুলাটা। এটা তো সবাই বুঝছো আশা করি। জি ভাই। কারা কোনো প্রশ্ন থাকলে বলো, কারণ এখানে একটু অনেকের কনফিউশন থাকতে পারে আর কি। তাহলে এখন দেখো আমরা কোনটার জন্য বের করছিলাম, 10-এর জন্য। 10-এর জন্য 5 ভ্যালু কত, 4। এবার দেখি প্রাইম দিয়ে চেক করে আসলে মিলে কিনা। 10 কি আমরা লিখতে পারি 5 of 10 5 of 2 গুণ 5 of 5, তাই না? তাহলে এখন 2 এর জন্য কি আর ফর্মুলা কি, 10 গুণ দিতে হবে। কারণ কি ফাইনাল ফর্মুলা কি, পি গুণ পি মাইনাস, আচ্ছা ধরো আমি তো ফর্মুলাটা পুরোপুরি এখন বসাই নেই। আচ্ছা এটাই তো, এখন যদি এটা আমরা এখন ওই ফর্মুলা হিসেবে ব্যবহার করি তাহলে আমরা কি লিখতে পারি, 10 গুণ 1 মাইনাস 1/2 গুণন 1 মাইনাস 1/5। ওকে, বুঝতে পারছো যে ফাই এর ফর্মুলা হচ্ছে যেটা, কিভাবে আমরা এটাই এখানে বসাইলাম, এই ভ্যালুটাই এখানে বসাইছি আমরা। এটা তো সবাই ক্লিয়ার, তাই না? এখন দেখো আমরা 10 গুণ, তাহলে কি হবে 1, এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে, এটা যদি 1/2 গুণ, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি 4/5। তাহলে এখন আমরা দেখি এটা কত, 2 দিয়ে, তাহলে এটা হিসাব করলে কত আসে আমাদের, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 কাটে 4, দেখছো? আমার নর্মাল ব্রুট ফোর্স দিয়ে 4 আসছে, এই ফর্মুলা ইউজ করে আমাদের 4 আসছে। তার মানে দেখো যে এই ফর্মুলার ব্যবহার করে আমরা কিভাবে বের করতে পারি একটা ভ্যালুর 5 ভ্যালু একটা নাম্বারের। এই জায়গাটা সবাই বুঝছো, এই পার্টটা কিভাবে ফর্মুলাটা ইউজ করছি? জি ভাই। আচ্ছা আরেকটা নাম্বার দেখি আমরা, ধরো কত হবে, 36। 36কে আমরা কিভাবে লিখতে পারি, 2 এই যে প্রাইম ফ্যাক্টরাইজ করি তাহলে 2 গুণন, এটা তো সবাই বুঝছো যে এটা মাল্টিপ্লিকেটিভ রিলেশন, এটা এখানে মাল্টিপ্লিকেটিভ রিলেশনটা অ্যাপ্লাই হয়। কারণ দেখো, কারণ হচ্ছে দেখো এখন দেখে তোমাকে 2 আর 3 এই দুটার মধ্যে তো কখনো কোনো কমন প্রাইম পাওয়া যাবে না। তার মানে অবশ্যই এগুলা দুটা অবশ্যই কো প্রাইম বা GCD1। আর যখনই GCD1 তার মানে হচ্ছে আমি এখানে এই রিলেশনটা ইউজ করতে পারবো। তাহলে এবার আমি দেখি 36 গুণ 2 তার মানে কি, এখানে হচ্ছে জাস্ট আমার 1 মাইনাস 1/3।
তাহলে আমরা লিখতে পারি 36 গুণ 1/2 গুণ 2/3। তাহলে এখন কাটাকাটি করি আমরা, 3 দুগুণে 6, 18, 18 6 12। তাহলে 5/36 হচ্ছে 12। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা ফাইয়ের ফর্মুলা ইউজ করে কিভাবে প্রতিটা নাম্বারের, এমনকি এটা 36, এটা আমরা 10⁶ এর জন্য বের করতে পারবো, 10⁵ এর জন্য বের করতে পারবো, অনেক বড় সংখ্যার জন্য 10⁻12 এর জন্য আমরা বের করতে পারবো যে ওই 10⁻12 একটা বড় সংখ্যা 5 ভ্যালু কত হবে। শুধু আমাদের জাস্ট জানতে হবে প্রাইম ফ্যাক্টর গুলা, তাহলে আমাদের এটা কাজ করবে। এখানে কিন্তু আমাদের পাওয়ার লাগে না, কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের পাওয়ার লাগে না, কিন্তু আমরা যখন ফর্মুলাটা সিম্পলিফাই করি তখন কিন্তু পাওয়ারের হিসাবটা চলে যায়, শুধু প্রাইমের ইয়াটা থেকে যায়, তখন জাস্ট আমাদের প্রাইমটা ব্যবহার করতে হয় আর কি। তাহলে তো আশা করি বুঝছো যে, আচ্ছা এত সবাই তো বুঝছো যে কিভাবে একটা নাম্বারের 5 ভ্যালু ব্যবহার করা যায়, বের করতে পারি আর কি প্রাইম নাম্বার দিয়ে। সবাই একটু রেসপন্ড করুন, একজন তো রেসপন্ড করলে হবে না। জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। ওকে, ওয়েট টু। আচ্ছা এখন আমরা একটা কোড দেখবো। ওকে, এখন আমরা কোড দেখবো যে কিভাবে আমরা 1 থেকে n পর্যন্ত সবগুলো নাম্বারের 5 ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, আগে সবাই একটু ফর্মুলাটা ভালো করে দেখে নাও, কোডের মতো এই ফর্মুলাটা ইউজ করবো আসলে। ধরো ওকে, ফর্মুলা সবাই দেখে নাও একটু, কারণ কোডের সাথে তোমার দেখতে হবে। এখন ধরো ফাইভ বের করবো এন পর্যন্ত, মানে 1 থেকে n পর্যন্ত সবগুলো 5 ভ্যালু আমি বের করব। আসলে 5 ভ্যালু বের করতে কিন্তু দুটো টেকনিক আছে, আরেকটা টেকনিক আছে, কিন্তু এই টেকনিকটা বেশি পপুলার, মানে এই টেকনিকটা আসলে সবাই ব্যবহার করে থাকে 5 ভ্যালু বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা করে যাই। তোমাদেরকে অবশ্যই দুটো টেকনিক আমি দেখাবো কিভাবে কোড, দুটো টেকনিক ব্যবহার করে আমরা 5 ভ্যালু বের করতে পারি। প্রথমে দেখা হচ্ছে কি নর্মাল যেটা যেটা এখন করলাম আমরা, ইনিশিয়ালি আমরা কি করবো, একটা দিলাম 5 অ্যারে নিলাম। এবার ইনিশিয়ালি আমরা জাস্ট প্রতিটা ভ্যালুর সাথে আমি আই রেখে দিব। এখানে আই সমান আই কেন রাখছি জানো? কারণ হচ্ছে আমরা তো প্রতিবার যে গুণ দিব না, তো গুণের জন্য আগে ইনিশিয়ালি আমি প্রতিটা ইন্ডেক্সে আমি ওই ইন্ডেক্সে ভ্যালুটা রেখে দিছি, কারণ পরবর্তীতে তো আমি যখন প্রাইম গুলা গুণ দিব সেটা অটোমেটিকলি পি এর সাথে গুণ হয়ে যাবে। এজন্যই আমরা এখানে ভ্যালুটা ওই ইন্ডেক্স ভ্যালুটাই রাখছি। পরবর্তীতে একটা প্রাইম আসবে, তখন প্রাইমটা এই আই এর সাথে গুণ হবে, বা আরো যে প্রাইম গুলো আসবে এবার গুণ হতে থাকবে, পরবর্তীতে আর আমাদের বারবার গুণ দেওয়া লাগবে না আর কি। তাহলে এবারও কিন্তু আমার নর্মালি প্রাইম সিভ এর মতোই অ্যালগোরিদম ইউজ করব। দেখো যখনই আমি দেখব যে ইফ সরি ফি আই হয়, মানে কি আই সমান আই কেন হলে কেন আমরা এই কন্ডিশনে ঢুকবো, কারণ হচ্ছে আই সমান আই মানে হচ্ছে কি এই আইটা অবশ্যই একটা প্রাইম নাম্বার, তাই না? কারণ হচ্ছে আই এর ছোট কোনো ভ্যালু এই আই এর সাথে গুণ হয় নাই, মানে আই কে ভাগ দিতে পারে নাই, ভাগ না দিতে পারে কোনো প্রাইম নাম্বার, তার মানে কি এটা আনচেঞ্জড আছে, অপরিবর্তিত আছে, তার মানে হচ্ছে এটা অবশ্যই একটা প্রাইম নাম্বার। এত বুঝছো সবাই? কেন আমি খালি এই কন্ডিশনটা চেক দিচ্ছি? জি ভাই। তাহলে এবার আমরা সিভের মতো একটা অ্যালগোরিদম চালাবো, লুপ চালাবো আর কি, যেটা আমরা সিভে করে থাকি। দেখো এখন আমি লুপটা শুরু আই থেকে, তার মানে কি আমি এখন চেক করবো হচ্ছে গিয়ে সাপোজ আই সমান 2, মানে আমি প্রাইম 2 এর জন্য এখন আমি ভ্যালু গুলা দেখবো যে 2 কাকে, 2 বা 2 এর বড় যেসব সংখ্যাকে ভাগ করে ওইসব সংখ্যার 5 এর সাথে
2টা গুণ হবে অবশ্যই, কারণ এই প্রাইম ফ্যাক্টরটা অবশ্যই ওই সংখ্যাগুলোর মধ্যে আসবে ফ্যাক্টরাইজ হিসেবে। তাহলে আমি লিখতে পারি কি প্রথমে 5, প্রথমে আমি i-1 গুণ করে দিলাম, মানে কি যে p1 - 1 এটা গুণ করে দিব, তারপর হচ্ছে p1 দিয়ে ভাগ দিয়ে দেব। আচ্ছা, দেখছো? তাহলে এটাই হচ্ছে মানে আহ, প্রতিবার ধর 2 এর জন্য আমরা 2, 4, 6, 8, 10, 12 সবগুলোর 5 ভ্যালু চেঞ্জ হবে। আবার 3 এর জন্য কার কার চেঞ্জ হবে, 3, 6, 9, তারপর হচ্ছে 12, 15 সবগুলোর 5 ফাংশন চেঞ্জ হবে। এই পার্টটা কি সবাই বুঝছি? কারো কোশ্চেন থাকলে বলো আমাকে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যদি এন এর ভ্যালু 10⁹ হয়, তখন তো আমরা এ ভ্যালুটা মানে এ অ্যালগোরিদমটা ইউজ করতে পারবো না। এটা এই অ্যালগোরিদম হাইয়েস্ট আমরা ইউজ করতে পারবো হচ্ছে 10⁶ বা 10�৭। যদি এখন আমাকে বলো যে 10⁻12 ওর 5 ভ্যালু কত, তখন কি আর আমি এরকম লুপ চালাইতে পারবো? কারণ এরকম যদি লুপ চালাতে যায় অনেক টাইম লাগবে, টাইম লিমিট খাবে। ওইটা আমি দেখাচ্ছি ওটা কিভাবে করতে হয়, এটা আগে শেষ করে তারপর দেখাচ্ছি। তো এটা তো এই অ্যালগোরিদম কমপ্লিট, শোনো, এই অ্যালগোরিদম অবশ্যই 10⁻⁷ পর্যন্ত এই অ্যালগোরিদম ব্যবহার করা যাবে।